শহরের মাঝে বেশ নিরিবিলি জায়গায় রয়েছে পুরনো এক গেস্ট হাউস। দিনের আলোতে এই গেস্ট হাউসকে দেখে খুব সাধারণ মনে হলেও রাত 2টা বাজতেই এই গেস্ট হাউসের রূপ একদম বদলে যায়। তাই যারাই এই গেস্ট হাউসে থাকতে আসে মধ্যরাতেই তারা নিজেদের সব রেখে কোনো এক অজানা কারণে পালিয়ে যায়। তবে মজার বিষয় হলো যে এই গেস্ট হাউসে একবার আসে সে হয়তো গুম হয়ে যায়, নয়তো নিজেকে শেষ করে দেয়। প্রশ্ন হলো এমন কি রহস্য লুকিয়ে আছে এই গেস্ট হাউসে? এটা কি কোনো অলৌকিক শক্তির কাজ, নাকি অতীতের কোনো পাপের ফল, নাকি এই মানুষগুলো কারো লোভের শিকার? এমনই এক হরর, মিস্ট্রি, থ্রিল আর সাসপেন্সে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি ক্যাঙ্গারু। চিকামাগলারুর বেশ পুরনো এক গেস্ট হাউস। অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। এত বৃষ্টির মাঝে এক মধ্যবয়স্ক লোক গাড়ি থেকে নেমে গেস্ট হাউসের কেয়ারটেকার গোপালিয়াকে বলে, আমাদেরকে মঞ্জুনাথ পাঠিয়েছে, আমি এবং আমার স্ত্রী এসেছি। গোপালিয়া দুজনকে ভেতরে এনে রেজিস্টার সাইন করতে বলে। গোপালিয়া জিজ্ঞেস করে, আপনারা কোথা থেকে এসেছেন? লোকটা জানায় চিত্রাদুর্গা থেকে। রেজিস্টারের সাইন শেষে গোপালিয়া লোকটাকে সিঁড়ির কাছে এনে উপরের একটা রুম দেখিয়ে বলে, বৃষ্টির কারণে এখানে প্রায় বিদ্যুৎ থাকে না, তাই সাথে এই টর্চ রাখেন। বলেই একটা টর্চ দিয়ে চলে যায়। বিছানায় বসে লোকটার স্ত্রী বলে, তুমি মনে হয় অনেক ক্লান্ত, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। লোকটা বলে, কাল সকাল 9টায় ওখানে থাকতে হবে, তুমিও ঘুমিয়ে যাও। বলেই দুজনে শুয়ে পড়ে। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঘড়িতে তখন রাত 2টো বাজে। বজ্রপাতের আওয়াজে মহিলাটি চমকে ঘুম থেকে উঠে দেখে পাশে তার স্বামী নেই। এই অচেনা জায়গায় এত রাতে স্বামী কোথায় যেতে পারে মহিলাটা ঠিক বুঝে উঠতে পারে না। তাই টর্চ জ্বালিয়ে কটেজের সব জায়গায় হন্যে হয়ে তার স্বামীকে খুঁজতে থাকে। হঠাৎ এক জায়গায় এসে সে হতবম্ব হয়ে তাকিয়ে থাকে। সেদিকে আলো দিতেই দেখা যায় লোকটার ঝুলন্ত লাশ। মহিলাটা এই শোক সহ্য করতে না পেরে মাটিতে পড়ে যায়। গোপালিয়ার সাথে সাথে এই গেস্ট হাউসের মালিক অ্যান্থনিকে কল দেয়। অ্যান্থনি এই এলাকার ইনচার্জ অশোককে কল দিয়ে তার গেস্ট হাউসে আত্মহত্যার ব্যাপারে জানিয়ে বলে, সকাল হওয়ার আগেই লাশটা সরিয়ে ফেলো। অশোক বলে, এভাবে তো হয় না, আগে ওখানে গিয়ে দেখতে হবে আসলে এই লোকটা নিজে মারা গেল নাকি কেউ খুন করলো। অ্যান্থনি বিরক্ত হয়ে বলে, কার এত সাহস আছে আমার গেস্ট হাউসে এসে খুন করবে? আর এসব কথা জানাজানি হলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তুমি কিছু না করলে তোমার সিনিয়রকে কল দিতে হবে। অশোক বলে, আচ্ছা আমি বের হচ্ছি, আর আপনিও গেস্ট হাউসে আসেন, তারপর দেখছি কি করা যায়। গল্প চলে আসে 5 বছর পরে বেঙ্গালুরুর পুলিশ সুপারিনটেন্ডেন্টের অফিসে। পুলিশ সুপার ইন্সপেক্টর পৃথ্বীকে ডেকে বলে, বর্তমানে চিকমাগলুরে ক্রাইম অনেক বেড়ে গেছে, তাই তোমাকে চিকমাগলুরে ট্রান্সফার করা হয়েছে। পৃথ্বী ইতস্তত করে বলে, আসলে আমার স্ত্রী প্রেগন্যান্ট, এমন অবস্থায় ওকে একা রেখে চিকমাগলুরে যাওয়াটা কি ঠিক হবে? পুলিশ সুপার বলে, তোমার স্ত্রী একজন ডক্টর আর আমরা পুলিশ, মানুষের সেবাই আমাদের কাজ, তাই ট্রান্সফার হওয়া আমাদের জীবনে অনেক স্বাভাবিক বিষয়। পৃথ্বী অফিস থেকে বের হয়ে তার স্ত্রী মেঘনাকে কল দিয়ে বলে, আজ সন্ধ্যায় জলদি বাসায় ফিরবে, জরুরি কথা আছে। মেঘনা আসলে সাইকিয়াট্রিস্ট। মেঘনা কল কাটতেই তার সামনে বসা পেশেন্টের মা বলে, আমার ছেলেটা গতকাল নিজেকে শেষ করতে গিয়েছিল, ভাগ্য ভালো যে আমরা বাসায় ছিলাম। মেঘনা ছেলেটার বাবা মাকে বাইরে পাঠিয়ে দিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? ছেলেটা প্রচুর ভয়ে বলে, আমি জানি না, কিন্তু আমার খুব ভয় হয়। মেঘনা তাড়াতাড়ি একটা ওষুধ দিয়ে বলে, এটা খেয়ে নাও, ভালো লাগবে। রাতে পৃথ্বী তার বাবা মায়ের সাথে খেতে বসলে মা রেগে বলে, মেঘনার এমন অবস্থায় ট্রান্সফারের জন্য রাজি না হতেই পারতি। বাবা রেগে বলে, এটা পুলিশের চাকরি, ইচ্ছা মতো কিছুই হবে না। মেঘনা বলে, তুমি যাচ্ছ তাতে আমার সমস্যা নেই, কিন্তু আমার পেশেন্টদের রেখে এভাবে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না। পৃথ্বীর মেয়ে বলে, প্লিজ বাবা তুমি আমাকে ছেড়ে যেও না। পৃথ্বী তার মেয়েকে শান্ত করলেও পরের দিন সকাল হতেই সে চিকমাগলারুর দিকে রওনা দেয়। পৃথ্বী চিকমাগলারুরের থানায় পৌঁছাতেই তার জুনিয়র অনন্ত থানার বাকি সবার সাথে পৃথ্বীকে পরিচয় করিয়ে দেয়। পৃথ্বী থানায় আসতেই শোনে এক মহিলা চিৎকার করে বলছে, 5 মাস হয়ে গেল আমার চেন ছিনিয়ে নিয়ে গেছে, আপনারা কিছু করছেন না কেন? পৃথ্বী এসে বলে, খুব জলদি আপনার চেন খুঁজে আনা হবে। মহিলাটি যেতেই পৃথ্বী সবাইকে ডেকে বলে, আজ থেকে রাতে পেট্রোলিং কড়াকড়ি হবে, আর তোমাদের সাথে আমিও যাব। শহরে চেন চুরির ক্রাইম কমাতে কড়াকড়ি ভাবে পেট্রোলিং শুরু করা হয়। এদিকে অ্যান্থনি গেস্ট হাউসে এক কাপল এসে গোপালিয়াকে বলে, আমাদেরকে মঞ্জুনাথ পাঠিয়েছে। মঞ্জুনাথের নাম শুনে গোপালিয়া রেজিস্টার খাতায় গিয়ে বলে, এখানে সাইন করে দেন। কোথা থেকে এসেছেন? ছেলেটা কিছু বলতেই যাবে তার আগেই মেয়েটা বলে, বেঙ্গালুরু থেকে এসেছি। লোকটা তার স্ত্রী অর্চনাকে বলে, তুমি ঘুমিয়ে পড়ো, কাল সকাল 9টায় আমাদেরকে ওখানে যেতে হবে, আমার অফিসের কিছু কাজ আছে, আমি একটু পরেই ঘুমিয়ে পড়বো। অর্চনা কিছুক্ষণ পরেই ঘুমিয়ে যায়। চরণ হঠাৎ লক্ষ্য করে বেড সাইড ল্যাম্পের আলো কেমন ভাবে যেন কাঁপছে। চরণ লাইটের কাছে এসে অবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ একটা ছায়া কি জানালার পাশ দিয়ে সরে যেতে দেখে ভয়ে জানালার কাছে এসে বাইরে তাকাতেই
কাউকেই দেখে না। ঠিক তখনই ফোন বেজে উঠলে চরণ ভয়ে কেঁপে ওঠে। ফোনে বাবা কল দিয়েছে দেখে বেশ বিরক্ত হয়ে কল কেটে নিজেকে শান্ত করতে পানি পান করে। হঠাৎ কটেজের দরজা আপনা আপনি খুলে যায় আর নুপুরের ঝনঝন শব্দ করে কেউ দ্রুত অর্চনা আর চরণের রুমের দিকে এগিয়ে আসে। কিছুক্ষণ পরেই চরণ এবং অর্চনা কটেজের মেইন দরজা দিয়ে প্রচুর ভয় পেয়ে দৌড়ে বের হয়ে গাড়িতে ওঠে। তাড়াহুড়ায় গাড়ি রিভার্সে দিয়ে গেট থেকে বের হতেই পৃথ্বীর গাড়ি এসে জোরে ব্রেক করে। পুলিশকে দেখে দুজনেই গাড়ি থেকে নেমে হাঁপাতে থাকে। পৃথ্বীর গাড়ি থেকে নেমে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। অর্চনা গেস্ট হাউসের দিকে ইশারা করে বলে ওখানে কিছু একটা আছে। পৃথ্বী দুজনকে শান্ত করে কনস্টেবল কুমারকে চেক করতে পাঠায়। কুমার টর্চ লাইট হাতে অন্ধকারে এগিয়ে যায়। গেস্ট হাউসের বাইরে অনেক খোঁজার পরও আশেপাশে কাউকে না পেয়ে পৃথ্বীর কাছে এসে বলে কই কেউ তো নেই। অর্চনা বেশ অস্থির হয়ে বলে গেস্ট হাউসের ভেতরে কেউ আছে। পৃথ্বী কুমারকে অর্চনা এবং চরণের সাথে রেখে নিজেই চেক করতে চলে যায়। টর্চ লাইট হাতে গেস্ট হাউসের দরজার কাছে আসতেই তার মনে হয় কেউ যেন তার পেছন দিয়ে হেঁটে গেল, কিন্তু পেছনে ঘুরে তাকাতেই কাউকেই দেখতে পায় না। পৃথ্বী আলতো হাতে গেস্ট হাউসের দরজা ধাক্কা দিতে সেটা খুলে যায়। পৃথ্বী ধীরে ধীরে পুরো ঘরটা ঘুরে দেখতে থাকে। অর্চনা আর চরণের ঘরেও আসে, কিন্তু সেখানে কিছুই খুঁজে পায় না। ঠিক তখনই কোনো কিছুর পড়ে যাওয়ার শব্দে পৃথ্বীর সাথে থাকা কনস্টেবল ভয়ে কেঁপে ওঠে। পৃথ্বী রাগী গলায় বলে এত ভয় পাওয়ার কি আছে। পুরো বাড়ি ঘুরে কাউকে না পেয়ে পৃথ্বী গেস্ট হাউসের বাইরে আসে। অনন্তকে গাড়িতে করে কিছু লোক নিয়ে আসা দেখে পৃথ্বী বলে তুমি ওদের এখানে কেন এনেছো। অনন্ত বলে পাশের রোডে একটা চোর একজন মহিলার পার্স চুরি করে, একজন লোক ওই মহিলাকে পার্স ফিরিয়ে দিতে সাহায্য করেছে, তাই আমি এদের গেস্ট হাউসে নিয়ে এসেছি। পৃথ্বী বলে ঠিক আছে, আমি ওদের সাথে সকালে কথা বলবো। অনন্ত চলে গেলে পৃথ্বী চরণ এবং অর্চনাকে বলে আমি আপনাদের লিভিং রুমটাও দেখে এসেছি, কিন্তু কোথাও কেউ ছিল না, আপনারা গিয়ে ঘুমিয়ে পড়ুন। চরণ বলে এটা হতেই পারে না, ওখানে কিছু একটা তো অবশ্যই আছে। অর্চনা বলে আমরা এখনই এখান থেকে চলে যাব। পৃথ্বী বলে এত রাতে যাওয়াটা ঠিক হবে না, আপনারা বরং আগে থানায় আসুন। থানায় পৃথ্বী চরণকে বলে তুমি অনেক ভয় পেয়ে গেছো মনে হয়, আসলে কি হয়েছে বলো তো আমাকে। চরণ বলে আমি এবং আমার স্ত্রী অর্চনা বিয়ের পরে হানিমুনে কোথাও যাইনি, তাই এখানে 2 দিনের জন্য ঘুরতে এসেছিলাম। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাই আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু এখানে যা হলো তারপর। পৃথ্বী বলে কি হয়েছে সব বলো। চরণ বলে অর্চনা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেও আমি অফিসের কাজ শেষ করে রাত 11:30টার দিকে ঘুমাতে যাই। রাত 2টার সময় কিছু ভয়ঙ্কর কান্নার শব্দ শুনে অর্চনার ঘুম ভেঙে যায়। অর্চনা চরণকে ঘুম থেকে ডেকে বলে আমি কারোর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। চরণ ঘুম ঘুম চোখে কিছুক্ষণ চুপ থেকে বলে কই আমি তো শুনতে পাচ্ছি না। অর্চনা বলে কিন্তু আমি এখনো শুনতে পাচ্ছি। চরণ বলে ঠিক আছে আমি দেখে আসছি। হঠাৎ টেবিলে মোমবাতি জ্বালানো দেখে চরণ জিজ্ঞেস করে তুমি মোমবাতি কখন জ্বালালে। অর্চনা ঘাবড়ে গিয়ে বলে তার মানে তুমি তা জ্বালাওনি। চরণ বলে আমি যখন ঘুমাতে আসি তখন সব লাইট বন্ধ করে বিছানায় এসেছি, তাহলে আমি মোমবাতি কেন জ্বালাতে যাব। অর্চনা ভীষণ ভয় পেয়ে বলে আমার অনেক ভয় করছে। চরণ বলে কিছু হবে না আমি দেখছি। দুজনে বিছানা থেকে নেমে টেবিলে থাকা মোমবাতিটা হাতে নেয়। ঠিক তখনই আবারও সেই ভয়ঙ্কর কান্নার আওয়াজটা আসতে শুরু করে। অর্চনা ভয় পেয়ে বলে তুমি কি আওয়াজটা শুনতে পাচ্ছ। আমি এই আওয়াজটার কথাই বলছিলাম, আমার ভীষণ ভয় করছে। এবার চরণও এই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছে, সেও কিছুটা ভয় পেয়ে বলে চলো গিয়ে দেখি। মোমবাতি হাতে অর্চনা আর চরণ ভয়ে ভয়ে নিচে নামে। আশেপাশে কোথাও কাউকে দেখতে না পেয়ে চরণ জোরে জোরে ডাকতে ডাকতে বলে এখানে কি কেউ আছে, কিন্তু কারো উত্তর তো দূরে থাক, পুরো বাড়ি খুঁজেও কাউকে না পেয়ে অর্চনা বলে বাইরে গিয়ে দেখে আসো, হয়তো বাইরে কেউ আছে। চরণ কাঁপা কাঁপা হাতে মোমবাতি নিয়ে গেস্ট হাউসের বাইরে আসে, কিন্তু সেখানেও কাউকে দেখতে পায় না। তাই ভেতরে গিয়ে অর্চনার সামনে দাঁড়িয়ে বলে বাইরে তো কেউ নেই। সাথে সাথে মোমবাতিটা একা একাই নিভে যায়। চরণ অর্চনাকে ধমক দিয়ে বলে মোমবাতিটা নিভে দিলে কেন। অর্চনা ভয় পেয়ে বলে আমি মোমবাতি নিভাইনি, আমার ভীষণ ভয় করছে। চরণ ম্যাচ বক্স বের করে মোমবাতি জ্বালায়, আবারও মোমবাতিটা একা একাই নিভে যায়। চরণ আবারও মোমবাতি জ্বালাতে গেলে দেখে টেবিলের উপরে মোমবাতি নেই, বরং তাদের থেকে বেশ দূরে সাদা পোশাক পরা একটা মেয়ে মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে, যার চেহারা দেখা যাচ্ছে না। চরণ আর অর্চনা প্রচুর ভয়ে গেস্ট হাউসের দরজার কাছে এসে বাইরে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই দরজা খুলতে পারে না। সাদা পোশাক পরা আত্মাটা মোমবাতি হাতে তাদের দিকে এগিয়ে আসতে আসতে বিভৎস কণ্ঠে বলে আমি তোমাদের মেরে ফেলবো। আত্মারা তাদের খুব কাছে এসে গিয়েছিল। ঠিক তখনই চরণ দরজা খুলে অর্চনাকে নিয়ে গেস্ট হাউসের বাইরে বেরিয়ে আসে। পৃথ্বী এতক্ষণ ধরে চরণের কথা মনোযোগ দিয়ে শুনে বলে ভূত বলতে কিছু হয় না, হয়তো কেউ আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। অর্চনা অস্থির হয়ে বলে মোমবাতি একা একাই নিভে যাওয়া, আবার হুট করে মোমবাতি গায়েব হয়ে যাওয়া, দরজা একা একাই লক হয়ে যাওয়া, আর ওই ভয়ঙ্কর কণ্ঠ, সাদা পোশাকের মহিলা, এগুলো কারো পক্ষে কি করে সম্ভব। পৃথ্বী বলে ঠিক আছে আমি কাল ওই গেস্ট হাউসের ম্যানেজারকে থানায় ডেকে কথা বলবো, আপনারা চিন্তা করবেন না, যতক্ষণ থানায় আছেন আপনারা নিরাপদ। বলেই পৃথ্বী সেখান থেকে চলে যায়।
যায়। চরণ আর অর্চনা বাকি রাতটা থানায় কাটিয়ে দেয়। পরের দিন সকালে পৃথ্বী ডিউটিতে আসলে চরণ বলে আমরা ব্যাঙ্গালোরে ফিরে যেতে চাই। পৃথ্বী বলে কিন্তু আপনারা তো ঘুরতে এসেছিলেন। চরণ বলে আমার স্ত্রী ব্যাঙ্গালোরে ফিরে যেতে চাচ্ছে, ট্রিপ না হয় পরে কখনো হবে। পৃথ্বী বলে ঠিক আছে আপনাদের যা ইচ্ছা। চরণ বলে আমাদের যাবতীয় জিনিসপত্র গেস্ট হাউসেই আছে, আর কিছু ক্যাশও আছে। কাল অনেক ঘাবড়ে গিয়েছিলাম, বলতে ভুলেই গিয়েছিলাম। পৃথ্বী বলে মনে হচ্ছে কেউ চুরি করার জন্য আপনাদেরকে ভয় দেখিয়েছে। পৃথ্বী আর অনন্ত চরণ এবং অর্চনাকে নিয়ে গেস্ট হাউসে চলে আসে। গেস্ট হাউসের ভিতরে ঢুকতেই সাইড টেবিলে অর্চনা আর চরণ গতকাল রাতে সেই মোমবাতিটা দেখতে পেয়ে পৃথ্বীকে বলে আমরা এই মোমবাতির কথাই বলছিলাম, এটা গতকাল রাতে এখানে ছিল না। এরপর লিভিং রুমে আসে দেখে অর্চনাদের ল্যাপটপ, মোবাইল, পার্স সবকিছু জায়গার মতোই আছে, কোনো কিছুই চুরি হয়নি। ঠিক তখনই গোপালয় আসলে পৃথ্বী বেশ রাগী গলায় জিজ্ঞেস করে রাত হলে কি উধাও হয়ে যাও নাকি? তোমার গেস্ট হাউসে উঠে এরা কাল রাতে এত ভয় পেয়েছে যে রাতটা থানায় কাটিয়ে দিয়েছে। গোপালয় বলে এর আগে কখনো এরকম কোনো কমপ্লেইন আসেনি। অর্চনা রেগে বলে মিথ্যা বলো না, আমাদের দেখে কি বাচ্চা মনে হয় যে কোনো কারণ ছাড়াই ভয় পাবো? পৃথ্বী গোপালয়কে জিজ্ঞাসাবাদ করতে বাইরে নিয়ে আসে। কিছুক্ষণ পর অর্চনা আর চরণ নিজেদের ব্যাগপত্র গুছিয়ে গেস্ট হাউসের বাইরে আসে। চরণ নিজের ভিজিটিং কার্ড পৃথ্বীকে দিয়ে বলে কখনো ব্যাঙ্গালোরে আসলে অবশ্যই আমাদের বাড়ি আসবেন। পৃথ্বী হেসে কার্ডটা নিয়ে বলে আপনাকে দেখে মনে হচ্ছে অনেক ঘাবড়ে গেছেন, এতটা রাস্তা গাড়ি চালিয়ে যেতে পারবেন তো, নাকি আমি গিয়ে দিয়ে আসবো? আমি ব্যাঙ্গালোরেই যাচ্ছি। চরণ বলে তার কোনো প্রয়োজন নেই, ধন্যবাদ। পৃথ্বী অর্চনার কাছ থেকে তার নাম্বারটা নিয়ে রাখে। এরপর চরণ আর অর্চনা নিজেদের গাড়িতে উঠে ব্যাঙ্গালোরের দিকে রওনা হয়। পৃথ্বী ছুটিয়ে নিয়ে তার গর্ভবতী স্ত্রী মেঘনাকে হাসপাতালে চেকআপের জন্য নিয়ে আসে। স্ত্রীর প্রতি এত ভালোবাসা দেখে ডক্টর বলে এমন স্বামী পাওয়া তো আসলেই ভাগ্যের ব্যাপার, বলে অর্চনাকে টেস্ট করাতে নিয়ে যায়। ঠিক তখনই অনন্ত কল দিয়ে বলে স্যার আপনি কি ব্যস্ত? আপনার সাথে জরুরি কিছু কথা আছে। পৃথ্বী বলে আমি আমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে এসেছি। অনন্ত বলে ঠিক আছে তাহলে আমি পরে কল করব। বলেই কল কাটতেই অনন্ত তার সামনে বসে থাকা ইন্সপেক্টর রাঘবেন্দ্রকে বলে স্যার একটু ব্যস্ত আছে। রাঘবেন্দ্র বলে আমি জানি স্যার একদিনে ছুটিতে আছে, আমি বরং স্যারের আসা পর্যন্ত অপেক্ষা করব। অনন্ত বলে ঠিক আছে আমি আপনার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এদিকে দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। রাতে খাওয়ার পর পৃথ্বী মেঘনার সাথে সময় কাটাচ্ছিল। কথায় কথায় পৃথ্বী বলে তোমাকে অর্চনা আর চরণের কথা বলেছিলাম না, যারা ভূতের ভয় পেয়ে সারা রাত থানায় কাটিয়ে দিয়েছে? ওদের কথা শুনে আমারও কেমন যেন মনে হচ্ছে সত্যিই ভূত আছে। মেঘনা বলে ভূত বলতে কিছুই নেই, এসব আমাদের মনের ব্যাপার। পৃথ্বী বলে আমারও তাই মনে হয়, আমি চোরদের দেখে ভয় পেলেও ভূত দেখে ভয় পাই না। মেঘনা হেসে বলে কাল কখন রওনা দিবে? পৃথ্বী বলে ভোর 5টায় বেরিয়ে যাব। পরের দিন পৃথ্বী সময় মতো চিকা মাগলারুতে চলে আসে। থানায় এসে অনন্তকে জিজ্ঞেস করে তুমি কিছু একটা বলতে চাইছিলে। অনন্ত বলে ব্যাঙ্গালোর থানা থেকে ইন্সপেক্টর রাঘবেন্দ্র একটা কেসের ব্যাপারে ইনভেস্টিগেট করতে এসেছে। পৃথ্বী থানার ভিতরে আসতেই দেখে রাঘবেন্দ্র আগে থেকেই পৃথ্বীর জন্য অপেক্ষা করছে। পৃথ্বী আসতেই রাঘবেন্দ্র নিজের পরিচয় দিয়ে বলে এখানে অ্যান্থনি কটেজ নামে একটা গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসের নামে একটা কমপ্লেইন আছে। বলেই একটা কেস ফাইল খুলে দুইটা ছবি পৃথ্বীর হাতে দিয়ে বলে লোকটার নাম পুরুষোত্তম। লোকটা গত 14ই আগস্ট থেকে মিসিং। আমরা ইনভেস্টিগেশন করার পরও তার কোনো খোঁজ পাইনি। তদন্তের সময় পুরুষোত্তমের স্ত্রী এই গেস্ট হাউসের ব্যাপারে আমাদেরকে অদ্ভুত কিছু কথা বলে। সে জানায় গত 13ই আগস্ট তারা এই গেস্ট হাউসে উঠেছিল। রাত 2টার দিকে তাদের কেউ ভয় দেখালে তারা সেদিন রাতেই ব্যাঙ্গালোরে ফিরে যায়। তখন থেকেই লোকটা মিসিং। পুরুষোত্তমের স্ত্রী ওই গেস্ট হাউসের ম্যানেজারের বিরুদ্ধে কমপ্লেইন করেছে। পৃথ্বী কিছু একটা ভেবে বলে গত সপ্তাহেও এক দম্পতি ভয় পেয়ে আমাদের কাছে এসেছিল, আমার মনে হয় গোপালয় এসবের পেছনে আছে, চলুন চেক করে আসা যাক। বলেই পৃথ্বী থানার বাইরে যেতে গেলেই হঠাৎ এক মহিলাকে থানায় গ্যাঞ্জাম করতে দেখে। পৃথ্বী অনন্তকে জিজ্ঞেস করে আমি কি মহিলাটাকে কোথাও দেখেছি? অনন্ত বলে এই মহিলার নাম নীলাম্মা। নীলাম্মা ওই গেস্ট হাউসেই কাজ করে। নীলাম্মা একটা দামি ব্যাগকে নিজের উপরে দাবি করছে, কিন্তু কনস্টেবল তাকে সেটা দিচ্ছে না। পৃথ্বী নীলাম্মাকে জিজ্ঞেস করে এই ব্যাগটা তোমার? নীলাম্মা হ্যাঁ বলে পৃথ্বী জিজ্ঞেস করে তুমি এটা কোথা থেকে আর কত টাকা দিয়ে কিনেছো? নীলাম্মা আমতা আমতা করে বলে আমি এটা মার্কেট থেকে 400 বা 500 টাকা দিয়ে কিনেছিলাম। পৃথ্বী প্রচুর রেগে বলে এই ব্যাগের দাম জানো তুমি? কোথায় পেয়েছো? সত্যি করে বলো। নীলাম্মা ভয় পেয়ে বলে আমাকে গোপালয়া এই ব্যাগটা দিয়েছে, বলেছিল একটা গেস্ট হয়তো ভুলে এটা ফেলে রেখে গেছে। পৃথ্বী বেশ রাগী গলায় জিজ্ঞেস করে তুমি আর ওই গোপালয় মিলে এই গেস্ট হাউসে আসা গেস্টদেরকে রাতে ভয় দেখিয়ে তাদের জিনিস চুরি করো তাই না? তুমি কি তাহলে ভূত সেজে ভয় দেখাও? নীলাম্মা বলে আমি কোনো চুরি করিনি, কিন্তু ওই গেস্ট হাউসে একটা ভূত আছে যে এগুলো করছে। পৃথ্বী রেগে বলে তাহলে তোমার আর গোপালয়ের ভূত দিয়েই না হয় আমি সত্যি কথা বলিয়ে নিব। পৃথ্বী গেস্ট হাউসে এসে অনন্তকে দিয়ে গোপালয়কে বাইরে নিয়ে আসে। পৃথ্বী বলে গাড়িতে গিয়ে বসো, আমাদের সাথে জিজ্ঞাসাবাদের জন্য তোমাকে থানায় যেতে হবে। গোপালয় বেশ ভাব নিয়ে বলে যা জিজ্ঞেস করার এখানেই করুন। পৃথ্বী বলে তুমি যদি এখন আমাদের সাথে না যাও তাহলে আমাকে পুরো ফোর্স নিয়ে এখানে আসতে হবে। গোপালয়ের পকেট থেকে ফোন বের করে বলে মগের মল্লুক নাকি, আমি এখনই অ্যান্থনিকে কল করছি। পৃথ্বী এবার রেগে গোপালয়কে এমন জোরে এক চড় মারে যে তারপর গোপালয়ের দুনিয়ায় পুরো ঘুরে যায়। কিছুক্ষণ পর গোপালয়কে থানায় আনা হয়। তার পেছনে নীলাম্মা দাঁড়িয়ে আছে। অনন্ত গোপালয়কে পুরুষোত্তমের ছবি দেখিয়ে বলে এই লোকটা
লোকটাকে চেনো? গোপালয় বলে না তো, মনে পড়ছে না। অনন্ত রেগে বলে এই লোকটা গত 13 আগস্ট তোমার গেস্ট হাউসে উঠেছিল, আর তুমি বলছো চেনো না? গোপালয় বলে তাহলে হয়তো উঠেছিল, আমি রেজিস্টার দেখলে বলতে পারবো। অনন্ত গোপালয়কে এমন বোকা সাজার ভান করতে দেখে রেগে মারতে গেলে পৃথ্বী তাকে থামিয়ে দিয়ে বলে গেস্ট হাউসে কি হচ্ছে সেই ব্যাপারে আমি সবই জানি, তাই তুমি যদি সত্যি বলে দাও তাহলে বেঁচে যাবে। গোপালয় বলে গেস্ট হাউসে একটা ভূত আছে, সেই ভূতই সবকিছু করছে। গত 5 বছর আগে এক দম্পতি আমাদের গেস্ট হাউসে আসে। ঠিক রাত 2টার সময় মহিলাটা চিৎকার করে ওঠে। আমি যখন সেখানে গেলাম তখন দেখি তার স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ওই লোকটার আত্মাই হয়তো এখন শয়তান হয়ে এসব কাজ করছে। বিশ্বাস না হলে অনন্ত স্যারকে জিজ্ঞেস করুন। পৃথ্বী অনন্ত দিকে তাকিয়ে বলে তুমি এ ব্যাপারে কিছু জানো? অনন্ত বলে হ্যাঁ, গোপালয়া ঠিকই বলছে। রাঘবেন্দ্র কেসের মতো এরকম সব ফাইল আমি একসাথে করে রেখেছি। এরপর সেলফ থেকে অনন্ত বেশ কিছু ফাইল এনে পৃথ্বীর সামনে রাখে। এক এক করে দেখিয়ে বলে এই সবগুলো মিসিং কেসের সাথে ওই গেস্ট হাউস জড়িত। পৃথ্বী অবাক হয়ে বলে এতগুলো কমপ্লেন এসেছে অথচ কোনো তদন্ত হয়নি। অনন্ত বলে ওই গেস্ট হাউসের মালিক অ্যান্থনি চিকমাগালুর এমএলএ ছোট ভাই। অ্যান্থনি এবং আমাদের থানার আগের ইন্সপেক্টর বেশ ভালো বন্ধু ছিল, তাই এই কেসে তদন্ত হয়নি। পৃথ্বী গোপালয়কে জিজ্ঞেস করে এরা সকলে কি তোমার গেস্ট হাউস এসেছিল? গোপালয় বলে এরা সকলেই আমাদের গেস্ট হাউসে থেকেছে, দরকার হলে আপনি রেজিস্টার খাতা নিয়ে আসুন, আমি দেখাচ্ছি। পৃথ্বী কনস্টেবল কুমারকে দিয়ে গেস্ট হাউস থেকে রেজিস্টার খাতা আনায়। এরপর এক এক করে সবগুলো মিসিং কমপ্লেন চেক করে দেখা হলে সেগুলো রেজিস্টার খাতার সাথে হুবহু মিলে যায়। গোপালয় বলে যারা গেস্ট হাউসে এসে ভয় পেয়ে সেদিন রাতে ফিরে যায় তাদের নাম আমি রেজিস্টার খাতায় মার্ক করে রাখি, যেন এরপর তারা কোনো জিনিস ফেলে গেলে সেই জিনিসটা ফেরত দিয়ে দেওয়া যায়। পৃথ্বী বলে ওদের নাম মার্ক করে রেখে তুমি এসব করছো না তো? গোপালয় বলে যেদিন থেকে ওই লোকটা গেস্ট হাউসে আত্মহত্যা করেছে তারপর থেকেই এসব হচ্ছে। আমার মনে হয় ওই লোকটার আত্মা এখন শয়তান হয়ে সবাইকে গুম করে দিচ্ছে। পৃথ্বী বলে তার মানে তুমি বোঝাতে চাচ্ছ যে এই 10 জনকে ওই শয়তান আত্মা গুম করেছে? অনন্ত এবং পৃথ্বী এসব আজগুবি কথা শুনে হাসতে হাসতে রেজিস্টার খাতাটা হাতে নিয়ে দেখে মার্ক করা একজন লোক নাম মানু কুমার, তার নাম মিসিং কেস ফাইলে নেই। তাই পৃথ্বী মানু কুমারের নম্বরে কল করে। মানু কুমারের ভাই কল রিসিভ করে জানায় তার ভাই মানু কয়েক বছর আগে আত্মহত্যা করেছে। পৃথ্বী জিজ্ঞেস করে মানু কত তারিখে মারা গেছে বলতে পারবেন? মানু কুমারের ভাই বলে 25 সেপ্টেম্বর 2019। পৃথ্বী জিজ্ঞেস করে আপনার ভাই এবং ভাবি কি তার কিছুদিন আগেই চিকমাগলুরুতে বেড়াতে এসেছিল? মানু কুমারের ভাই জানায় হ্যাঁ, সেখান থেকে ফিরে আসার পরপরই আমার ভাই আত্মহত্যা করে। পৃথ্বী এবার আরেকজন গেস্টের নম্বরে কল করে যাদের নাম রেজিস্টার খাতায় মার্ক করা থাকলেও তাদের নামে কোনো মিসিং কমপ্লেইন নেই। অদ্ভুত ভাবে সেও গেস্ট হাউস থেকে যাওয়ার পরে আত্মহত্যা করে। পৃথ্বী রেজিস্টার খাতার বাকি কনস্টেবলদের হাতে দিয়ে বলে এখানে মার্ক করা প্রত্যেককে কল করে খোঁজ নাও। পৃথ্বীর হঠাৎ চরণের দেওয়া ভিজিটিং কার্ডের কথা মনে পড়লে তাড়াতাড়ি ওয়ালেট থেকে ভিজিটিং কার্ডটা বের করে চরণের নম্বরে কল করে। চরণের বাবা কল রিসিভ করে জানায় চরণ কয়েকদিন আগেই আত্মহত্যা করেছে। কথা শুনে পৃথ্বী হতবাক হয়ে যায়। এক এক করে রেজিস্টারে মার্ক করা সেই সব গেস্টের সাথে যোগাযোগ করা হয়। মজার বিষয় হলো এরা সকলেই হয়তো মিসিং নয়তো আত্মহত্যা করেছে। অনন্ত পৃথ্বীকে জানায় আমার রেজিস্টারে মার্ক করা সকলকে ফোন করেছি, মোট 170 জন মিসিং আর 70 জন আত্মহত্যা করেছে। এমন কথা শুনে পৃথ্বীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। গোপালয় পৃথ্বীকে বলে আমি তো আপনাকে আগেই বলেছিলাম ওখানে ভূত আছে। ওই বিজয় কুমার আত্মহত্যা করে এখন মানুষকে ভূত সেজে ভয় দেখাচ্ছে। পৃথ্বী অবাক হয়ে বলে বিজয় কুমার আর তার স্ত্রীর নাম কি প্রেমা? গোপালয় রেজিস্টার দেখে বলে হ্যাঁ। পৃথ্বী অবাক হয়ে যায় কারণ বিজয় কুমার তার ভাই আর প্রেমা তার ভাবি। আর বিজয় মারা যাওয়ার আসল ঘটনা বাবা মা কেউই তাকে জানায়নি। গোপালয় রেজিস্টার খাতা বের করে দেখিয়ে বলে গত 4 মে 2019 সালে বিজয় কুমার আর প্রেমা আমাদের গেস্ট হাউসে এসেছিল। ওই বিজয় কুমার গেস্ট হাউসে আত্মহত্যা করে। পৃথ্বী তার বাবাকে কল করে এ বিষয়ে সত্যটা জানতে চাইলে বিজয়ের বাবা বলে হ্যাঁ, তোমার ভাই ওই গেস্ট হাউসে মারা গিয়েছিল। পৃথ্বী সেদিনের কথা মনে পড়ে যায় যেদিন তার ভাই বিজয় মারা গিয়েছিল। সে ডিউটি ছেড়ে বৃষ্টির মাঝেই দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে তার ভাইয়ের লাশ দেখেছিল। বিজয়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা ভেবেই পৃথ্বীর চোখে পানি চলে আসে। মেঘনা আর পৃথ্বী বিজয় এবং প্রেমার কবরের সামনে দাঁড়িয়ে আছে। পৃথ্বীর মনে পড়ে ছোটবেলায় যখন তাদের বাবা বলেছিল আমার কাছে এত টাকা নেই যে তোমাদের দুজনকে পড়াশোনা শেখাবো, তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে লেখাপড়া করানোর সামর্থ্য আমার আছে। তখন বিজয় তার বাবাকে বলে তুমি পৃথ্বীকে পড়াশোনা শেখাও, আমি তোমার সাথে মাঠে কাজ করব। একদিন আমার ভাই অনেক বড় পুলিশ অফিসার হবে। কখনো কেউ পৃথ্বীকে ব্যথা দিলে বিজয় তার সামনে ঢাল হয়ে দাঁড়াতো। বড় ভাইয়ের এই আত্মত্যাগের কথা ভেবে পৃথ্বীর চোখে পানি চলে আসে। পৃথ্বী মেঘনাকে বলে ঠিক 5 বছর আগে আজকের দিনেই আমার বড় ভাই মারা গিয়েছিল। তারপর থেকে প্রতি বছর আমি আজকের দিনে ভাই আর ভাবির কবরের কাছে আসি। বাবা বলেছিল ভাইয়া চিকমাগলারুতে একটা বিয়ের দাওয়াত এসেছিল। এরপর সে যেই হোটেলে উঠেছিল সেখানেই আত্মহত্যা করে। ব্যবসায় লস হওয়ার কারণে নাকি ভাইয়া আত্মহত্যা করেছিল। ভাইয়া মারা যাওয়ার কিছুদিন পরেই ভাবিও ভাইয়ার শোকে বিষ খেয়ে আত্মহত্যা করে। আমি বাবাকে এটা কিভাবে বলি যে ভাইয়া যেখানে মারা গিয়েছিল সেই গেস্ট হাউসকে কেন্দ্র করেই এতগুলো
অনেকগুলো মার্ডার আর মিসিং এর কেস হয়েছে। মেঘনা বলে কেউ হয়তো ইচ্ছা করেই ভাইয়ের আত্মহত্যাকে কাজে লাগিয়ে এসব করছে। পৃথ্বী বলে আমার এই কাজে তোমার সাহায্য চাই। যে আমার ভাইয়ের মৃত্যুকে পুঁজি করে এসব কাজ করছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। পরের দিন এসপি থানায় এসে সব পুলিশ অফিসারদের সাথে জরুরি মিটিং এ বসে। পুরো ব্যাপারটা শুনে বেশ হতবাক হয়ে বলে 70টা মার্ডার আর 170টা মিসিং কেস, এসবের ব্যাপারে মিডিয়া একবার জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? পৃথ্বী বলে চিন্তা করবেন না, মিডিয়া এ ব্যাপারে কিছুই জানবে না। এই সবগুলো মার্ডার একটা জায়গায় হয়েছে, তারা প্রত্যেকেই ওই গেস্ট হাউসে থেকেছে এবং বাড়ি ফিরে আত্মহত্যা করেছে। আর এরা সবাই ছিল বিবাহিত। সাধারণত বিবাহিত জীবনে অনেক ধরনের সমস্যা থাকে, তাই কেউ আত্মহত্যা করলে সবাই সেই সমস্যাগুলোকে কারণ হিসেবে ধরে নেয়। একজন ইন্সপেক্টর বলে আমাদের ওই গেস্ট হাউসটা সিল করে দেওয়া উচিত। এসপি বলে আমরা যদি বলি ওখানে ভূত আছে তাই আমরা গেস্ট হাউসটা সিল করে দিব, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় পলিটিক্যাল প্রেশার তৈরি করবে আর কেসের ইনভেস্টিগেশনও বন্ধ হয়ে যাবে। তাই কোনো পাকা এভিডেন্স না পেলে অ্যান্থনিকে এই ব্যাপারে না জানানোই ভালো। পৃথ্বী বলে সমস্যা হলো প্রতিটা কেস আলাদা আলাদা জায়গায় ঘটেছে। এসপি বলে প্রত্যেক থানা থেকে অফিসার নিয়ে একটা টিম তৈরি করো আর দলবদ্ধভাবে কেসটা সলভ করো। বলে পৃথ্বীকে এই কেসটা হ্যান্ড ওভার করে দেয়। পৃথ্বী মেঘনাকে নিয়ে চরণদের বাসায় আসে। চরণের বাবা কিসাপ্পা জানায় চরণের আত্মহত্যার কারণ আমরা কেউই জানি না, যদি জানতাম তাহলে কখনোই ওকে এইভাবে মরতে দিতাম না, ও আমাদেরকে কিছুই বলেনি। পৃথ্বী জিজ্ঞেস করে চরণ চিকমাগলুরে হওয়া ঘটনার ব্যাপারে কিছু বলেছিল? কিসাপ্পা বলে ও কখনো সেখানে যায়নি। পৃথ্বী জিজ্ঞেস করে অর্চনা চরণ আপনাকে এই ব্যাপারে কিছুই বলেনি? কিসাপ্পা বলে এই অর্চনাটা আবার কে? চরণের তো এখনো বিয়েই হয়নি। এমন কথা শুনে পৃথ্বী অবাক হয়ে যায়, কারণ তার স্পষ্ট মনে আছে চরণ অর্চনাকে নিজের স্ত্রী হিসাবে পরিচয় দিয়েছিল। পৃথ্বী বাড়ির বাইরে এসে অর্চনার নম্বরে কল করে। অর্চনা তখন শুয়ে অসহায়ের মতো কান্না করছে। অর্চনা কল রিসিভ করতেই পৃথ্বী নিজের পরিচয় দিয়ে বলে আমি আপনার সাথে দেখা করতে চাই। অর্চনা বলে আমি এখন কারোর সাথে দেখা করার মতো অবস্থায় নেই। পৃথ্বী বলে আমি আপনাকে কোনো সমস্যায় ফেলবো না, কিন্তু আপনার সাথে আমার দেখা করাটা খুবই জরুরি। অর্চনা বলে ঠিক আছে, আমি লোকেশন শেয়ার করছি। পৃথ্বী কল কাটতেই মেঘনা বলে আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে, তাই আমি তোমার সাথে যেতে পারবো না। পৃথ্বী বলে তোমার যাওয়াটা জরুরি ছিল, তুমি গেলে অর্চনার মানসিক অবস্থাটা বুঝতে পারতে। মেঘনা তবুও রাজি না হলে পৃথ্বী বলে ঠিক আছে, তোমাকে হাসপাতালে ড্রপ করে দিই চলো। মেঘনাকে নামিয়ে দিয়ে পৃথ্বী অর্চনা দেওয়া লোকেশন অনুযায়ী অর্চনার বাড়িতে চলে আসে। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পরও কেউ দরজা না খুললে অনন্ত দেখে দরজা খোলাই আছে। বাড়ির ভিতরে ঢুকে কাউকে দেখতে না পেয়ে এদিক সেদিক খুঁজতে খুঁজতে পৃথ্বী অর্চনার ঘরে অর্চনার লাশ ফ্যানের সাথে ঝুলতে দেখতে পায়। মানে তাদের আসার খবর পেয়ে অর্চনা আত্মহত্যা করেছে। পৃথ্বী অর্চনা একটা সুইসাইড নোট পায়, যেখানে সে লিখেছে আমি চরণের মৃত্যুর জন্য দায়ী। আমি যদি ওর কথা শুনতাম তাহলে আজ ও জীবিত থাকতো। আমার পক্ষে চরণকে ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী, আমাকে ক্ষমা করে দিবেন। রাতে চরণের কেস ফাইল লিখতে দেখতে পৃথ্বী মেঘনাকে জিজ্ঞেস করে তোমার কাছে অর্চনার আত্মহত্যা করাটা একটু সন্দেহজনক মনে হয় না? ও আমাদেরকে আসতে বলে নিজেই আত্মহত্যা করলো। মেঘনা বলে অর্চনা যেমন সুইসাইড নোট লিখেছে ওর মতো করে বাকি 70 জন সুইসাইড নোট লেখেনি। পৃথ্বী বলে আমি এটাই বুঝতে পারছি না ওরা নিজেদেরকে স্বামী স্ত্রীর পরিচয় কেন দিল। মেঘনা জিজ্ঞেস করে তুমি কাল কাকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছ? পৃথ্বী বলে দিব্যা নামের একজন অভিনেত্রী। পরের দিন পৃথ্বী আর অনন্ত দিব্যার সাথে দেখা করতে আসে। দিব্যা গণেশের নাম শুনে বেশ ঘাবড়ে বলে আপনারা আমাকে কেন গণেশের ব্যাপারে জিজ্ঞেস করছেন? পৃথ্বী জিজ্ঞেস করে আপনি যে স্বামীর মৃত্যুর ব্যাপারে কোনো কেস ফাইল করেননি কেন? দিব্যা বলে আমার কাউকে সন্দেহ হয়নি তাই আমি কেস ফাইল করিনি। পৃথ্বী বলে চিকমাগলুরে যাওয়ার ব্যাপারে সব ঘটনা আমাদেরকে খুলে বলুন। দিব্যা বলে আমি আর গণেশ একটা মুভিতে একসাথে কাজ করেছিলাম। মুভি করার আগেও আমাদের মাঝে বেশ ভালো বন্ধুত্ব ছিল। আমরা দুজনেই প্রায় 1 বছর ধরে একসাথে থাকতাম। হঠাৎ আমি প্রেগনেন্ট হয়ে যাই, কিন্তু কোনো হাসপাতাল আমাদের বাচ্চা অ্যাবর্শন করার ব্যাপারে সাহায্য করেনি। এরপর একদিন গণেশ এসে জানায় তাকে চিকমাগলুরে একটা হাসপাতাল জানিয়েছে তারা অ্যাবর্শন করাতে পারবে। দিব্যা চিকমাগলুরের নাম শুনে বলে কেউ এসব ব্যাপারে জানলে আমাদের নাম নষ্ট হবে, তাই আমি অনেক ভয় পাচ্ছিলাম। এই জন্য আমি বলে দেই যে আমি এত দূরে যাব না, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। দিন যত যাচ্ছিল বাচ্চা বড় হচ্ছিল আর আমার পেটও উঁচু হচ্ছিল, তাই পরের দিনই আমরা চিকমাগলুরু যাই। কিন্তু সেখানে গিয়ে জানতে পারি ওই হাসপাতাল গত 3 বছর যাবৎ বন্ধ। পৃথ্বী জিজ্ঞেস করে হাসপাতালের নাম কি? পুরনো তালাবদ্ধ এই হাসপাতালের নাম হলো সৃষ্টি হসপিটাল। অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। দিব্যা সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু গণেশ বলে এই হাসপাতালের কথাই আমাকে বলা হয়েছিল, অপেক্ষা করো। পাশেই টঙের দোকানদার গণেশ এবং দিব্যাকে দেখে তাদের কাছে এসে বলে আপনারা কি অ্যাবর্শনের জন্য এসেছেন? গণেশ তাকে বিদায় দেওয়ার চেষ্টা করলে লোকটা বলে আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো। গণেশ রাজি হয়ে যায়। লোকটা বলে আপনারা আজ রাতটা পাশেই অ্যান্থনি নামের এক কটেজ আছে সেখানে থাকেন। ওখানে ম্যানেজারের নাম হলো গোপালাইন, তাকে বলবেন মঞ্জুনাথ পাঠিয়েছে, আগামীকাল এসে আমি আপনাদেরকে হাসপাতালে নিয়ে যাব। দিব্যা বলে ওই লোকটার কথা অনুযায়ী সেই রাতে আমরা গেস্ট হাউসে গিয়ে উঠি, কিন্তু ওই রাতে ওখানে যা হয়েছিল সেই ভয় পাওয়ার কথা আমি কখনোই ভুলবো না। বেশ আরাম করে গণেশ এবং দিব্যা ঘুমাচ্ছিল। মধ্যরাতে আজব কিছু শব্দে দিব্যার ঘুম ভেঙে যায়। দিব্যা উঠে বসলে নারী কণ্ঠ
কণ্ঠের কান্নার শব্দ শুনতে পায়। চেক করার জন্য গুটিসুটি পায় দিব্যা রুম থেকে বেরিয়ে নিচে গিয়ে দেখে সাদা কাপড় পরা ভূতের মতো কেউ পিয়ানো বাজাচ্ছে। দিব্যা এগিয়ে যেতে গেলে সেই অশরীরী দিব্যার দিকে তাকাতেই দিব্যা এক দৌড়ে রুমে এসে গণেশকে ডাক দেয়। গণেশ উঠিয়ে দিব্যাকে কোন রকমের শান্ত করে টর্চ নিয়ে বের হয়ে দেখতে যায়, কিন্তু গণেশ কাউকে দেখতে না পেয়ে দিব্যাকে বলে হয়তো তোমার মনের ভুল। তাই আবার তারা রুমের দিকে যাওয়া শুরু করে। দিব্যা নিজেকে কোন রকমের বুঝ দিয়ে রুমে ঢুকে যায়। গণেশ পেছনে তাকিয়ে আরো একবার লাইট মেরে দেখে। ঠিক তখনই রুমের দরজা আপনা আপনি লেগে যায়। ভয় দুজনেই দুই পাশ থেকে দরজা ধাক্কাতেই থাকে, কিন্তু দরজা খুলতে পারে না। গণেশ দিকে লাইট মেরে দেখে সাদা জামা, চুল সামনে দিয়ে মুখ ঢাকা এক মহিলা দাঁড়ানো। ভয়ে গণেশ চিৎকার করে জোরে জোরে দরজা ধাক্কিয়ে দিব্যাকে দরজা খুলতে বলে, কিন্তু কোনোভাবেই দরজা খুলতে পারে না। আত্মাটা গণেশের কাছে চলে আসলে গণেশ ভয়ে কাচুমুচু হয়ে নিচে বসে পড়ে। দিব্যা পৃথ্বীকে বলে, আমরা এত ভয় পেয়েছিলাম যে ওই রাতেই ব্যাঙ্গালোর চলে আসি। পৃথ্বী জিজ্ঞেস করে, আপনারা পরের দিন মাঞ্জুনাথের সাথে দেখা করেননি? দিব্যা না বললে পৃথ্বী জিজ্ঞেস করে, ব্যাঙ্গালোর এসে কি হয়েছিল? দিব্যা বলে, আমি স্বাভাবিক জীবনযাপন করছিলাম, কিন্তু সেই রাতের পর গণেশের জীবন একদম বদলে যায়। ও সব সময় ভয়ে ভয়ে থাকতো। একদিন রাত 2টোয় আমি শুটিং এ ছিলাম। গণেশ আমাকে কল করে বলে, তাড়াতাড়ি বাসায় আসো, আমার একা খুব ভয় করছে। কাজ শেষে বাসায় এসে দেখি সবকিছু উলট পালট করা। একটু সামনে এগুলো দেখি গণেশের লাশ পড়ে আছে, হাত থেকে রক্ত গলগলিয়ে পড়ছে। পৃথ্বী ব্যালকনিতে দাঁড়িয়ে মেঘনার সাথে কেস নিয়ে কথা বলছিল। সব শোনার পর মেঘনা বলে, তোমার কি এটা মার্ডার কেস মনে হচ্ছে না? পোস্টমর্টমে কি এসেছে? পৃথ্বী বলে, লেখা তো আত্মহত্যা। ঠিক তখনই এক অফিসার অর্চনার পোস্টমর্টম রিপোর্ট এনে দেয়। পৃথ্বী পড়ে দেখে সেই রিপোর্টেও আত্মহত্যা লেখা, আর অর্চনা প্রেগনেন্ট ছিল। পৃথ্বী অনন্তকে জিজ্ঞেস করে, তুমি কি চাকমাগলুরের সেই হাসপাতালে গিয়ে চেক করেছো? অনন্ত বলে, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, এই সবগুলো কেস একরকম মনে হচ্ছে না। মেঘনা বলে, এগুলো এক কিভাবে হবে? অনন্ত বলে, আপনি একটু চিন্তা করে দেখুন, সব রিপোর্ট একই রকমের। মেঘনা জিজ্ঞেস করে, 70টা মৃত্যুর মধ্যে মহিলা কয়জন আছে? অনন্ত বলে, 12 জন। মেঘনা বলে, ঠিক আছে, ওই 12 জনের পোস্টমর্টম রিপোর্ট চেক করো, তাহলেই বোঝা যাবে। পৃথ্বীর সাথে সাথেই পুলিশের গ্রুপে ভয়েস মেসেজ পাঠিয়ে বলে, যতগুলো মহিলার আত্মহত্যার কেস আছে আমার সবগুলোর ফাইল লাগবে, যত দ্রুত সম্ভব আমাকে রিপোর্ট পাঠাও। সবাই এক এক করে রিপোর্ট পাঠানো শুরু করে। পৃথ্বী চেক করে দেখে এরা সবাই প্রেগনেন্ট ছিল। মেঘনা বলে, একটা কথা তো নিশ্চিত, এই অ্যাবর্শন এবং হাসপাতালের সাথে কোনো না কোনো সম্পর্ক তো আছেই। সব কাহিনীর জোড়াতালি দেওয়ার পর পৃথ্বীর মাথায় একটা কথাই ঘুরপাক খায়, কে এই মাঞ্জুনাথ এবং কেন সে সবাইকে গেস্ট হাউসে থাকতে বলে। পরের দিনই পৃথ্বীর সৃষ্টি হাসপাতালের সামনে আসে, কিন্তু মাঞ্জুনাথের দোকান বন্ধ। অনন্তকে বলে, মাঞ্জুনাথের নম্বরটা লিখে নাও। পাশেই এক ফল বিক্রেতাকে জিজ্ঞেস করে, মাঞ্জুনাথের বাসা কোথায়। ঠিকানা শুনে সেখানে গিয়ে দেখে দরজায় তালা মারা। পৃথ্বী অনন্তকে বলে, ওই নম্বরে কল দাও। অনন্ত কল দিতে দিতে বাড়ির চারপাশ ঘুরে দেখে। জানালা খুলে ভেতরে তাকাতেই দেখে পা ঝুলছে। এক চিৎকার দিয়ে পৃথ্বীকে ডাক দিলে পৃথ্বী এসে দেখে মাঞ্জুনাথের লাশ ঝুলছে। পৃথ্বী গোপালয়াকে থানায় ধরে নিয়ে আসে। অনেক মারধর করার পর গোপালয়া বলে, BH রোডের সৃষ্টি হাসপাতাল একটা ম্যাটারনিটি হাসপাতাল ছিল, মাঞ্জু ওখানেই কাজ করত। অনেকেই ওখানে অ্যাবর্শনের জন্য আসতো। অ্যাবর্শনের পর মাঞ্জু তাদেরকে আমার গেস্ট হাউসে পাঠাতো। এর জন্য মাঞ্জুকে আমি কিছু টাকাও দিতাম। 3 বছর আগে এক ডক্টর আত্মহত্যা করে, এরপর হাসপাতালও বন্ধ হয়ে যায় আর আমাদের ব্যবসাও। তাই আমরা নতুন ভাবে শুরু করি। মাঞ্জু হাসপাতালের বাইরে দোকানে পাহারা দিত, যেই আসতো তাকে কৌশলে গেস্ট হাউসে পাঠিয়ে দিত। বেশিরভাগই মাঞ্জুর পাঠানোর লোক আসতো, কিন্তু মাঝরাতে সবাই চিৎকার দিয়ে ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতো। তখনই আমরা জানতে পারি বিজয় কুমারের ভূত সবাইকে ভয় দেখাচ্ছে। পৃথ্বী রেগে বলে, আর একবার বিজয় কুমারের নাম নিলে তোর খবর আছে। গোপালয়া বলে, সত্যি বলছি, বিজয় কুমার শুধু তাদেরই ভয় দেখাতো যাদের মাঞ্জু পাঠাতো, কিন্তু কারো ক্ষতি করতো না। পৃথ্বী জিজ্ঞেস করে, তুই কি মাঞ্জুনাথকে আমার ইনভেস্টিগেশনের কথা জানিয়েছিলি? গোপালয়া বলে, না স্যার, আমি কিছুই বলিনি। মাঞ্জুনাথ কাল রাতেও 2 জন গেস্ট পাঠিয়েছিল, আমি সাথে সাথে ওকে মানা করেছিলাম আর যেন এখানে কাউকে না পাঠায়, আর ওই 2 জনকে ফেরত যেতে বলেছি। পৃথ্বী অবাক হয়ে জিজ্ঞেস করে, কালকেও তোকে কল করেছিল? পৃথ্বী বলে, গেস্টদের কোনো ডিটেইলস আছে? গোপালয়া বলে, না। পৃথ্বী জিজ্ঞেস করে, তাদেরকে কোথায় পাঠিয়েছিলি? গোপাল বলে, বেলুর রোডের মালনাট গেস্ট হাউসে। পৃথ্বী অনেক কষ্টে সেই গেস্ট মানে অরবিন্দর নাম্বার ম্যানেজ করে তাকে কল দেয়। অরবিন্দ তখন গাড়ির টায়ার বদলাচ্ছিল। পৃথ্বী তাদের থানায় আসতে বললে অরবিন্দ বলে, আমরা অনেক দূরে চলে এসেছি। পৃথ্বী বলে, এখন না আসলে আপনারা এমন জায়গায় চলে যাবেন যেখান থেকে আর ফিরতে পারবেন না। তাই অরবিন্দ রাজি হয়ে যায়। রাতে অরবিন্দ এবং তার স্ত্রী রেখা থানায় এসে পৌঁছায়। পৃথ্বী জিজ্ঞেস করে, ইনি কি আসলেই আপনার স্ত্রী? অরবিন্দ বলে, হ্যাঁ, আমাদের ম্যারেজ সার্টিফিকেট আছে। বলেই দেখাতে গেলে পৃথ্বী বিশ্বাস করে নেয়। পৃথ্বী জিজ্ঞেস করে, আপনারা এখানে কেন এসেছিলেন? রেখা বলে, এক বন্ধুর বিয়ে অনুষ্ঠানে অংশ নিতে। পৃথ্বী বলে, তাহলে আপনার সেই বন্ধুকে কল দেন। অরবিন্দ এবং রেখা মাথা নিচু করে নেয়। পৃথ্বী বলে, আপনারা সৃষ্টি হাসপাতালে গিয়েছিলেন, আমি জানি আপনারা এখানে
কেন এসেছেন? আপনাদের মতো আগে আরো অনেকে এসেছিল এবং গত 5 বছরে তারা সবাই মারা গেছে। আপনাদের ভাগ্য ভালো যে আপনারা আমার হাতে পড়েছেন। রেখা বলে, আপনি কি বলছেন? আমরা বুঝতে পারছি না। পৃথ্বী বলে, আপনারা যদি বাঁচতে চান তাহলে আপনাদেরকে আজকে থানায় থাকতে হবে। আপনাদের ভালোর জন্যই বলছি। অরবিন্দ এবং রেখা রাজি হয়ে যায়। পৃথ্বী উঠে গিয়ে সব পুলিশকে বলে, তোমরা সিসিটিভি মনিটরে নজর রাখবে, কেউ একটা পলকও ফেলবে না, আর বাইরে থেকে কেউ যেন না আসে। আমি অন্যদিকে নজর রাখবো। এরপর বাইরে গিয়ে গেটে অনেক গাড়ি দেখে থানার ড্রাইভার কুমারকে বলে, এতগুলো গাড়ি কেন? সব সরাও, আমি দেখতে চাই কে আসলো আর কে গেল। সবাই রাত জেগে থানা পাহারা দেয়। 12টা বাজলেই এক পুলিশ এসে পৃথ্বীকে বলে, স্যার আত্মা মনে হয় আসবে না, ও তো এমন সময় আসে। পৃথ্বী বলে, এসব ফালতু কথা, আসলে তো ভূতের কোনো অস্তিত্বই নেই। এদিকে রাত 12টা 10 বাজে। মেঘনা ঘুমাচ্ছিল। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ পেয়ে কেঁপে উঠে যায়। মেঘনা ভাবে হয়তো পৃথ্বী এসেছে, তাই পৃথ্বী পৃথ্বী বলে ডাকতে থাকে, কিন্তু আর কোনো শব্দ না পেয়ে টর্চ নিয়ে এগিয়ে আসে। লিভিং রুমে আসলেই হঠাৎ অদ্ভুত শব্দ পেয়ে ভয় পেয়ে যায়। এরপরই আবার দরজা ধাক্কানোর শব্দ পায়। গুটি গুটি পায়ে মেইন দরজার সামনে গিয়ে পৃথ্বী পৃথ্বী বলে ডাক দেয়, কিন্তু অপর পাশ থেকে কেউ সাড়া দেয় না। দরজা খুলতে গিয়েও বুদ্ধি করে আবার খোলে না। এরপর পাশে গিয়ে জানালা দিয়ে দেখার চেষ্টা করে বাইরে কে। ঠিক তখনই ওয়াশরুমে পানির শব্দে মেঘনা ভয়ে কেঁপে ওঠে। প্রচুর ভয়ে মেঘনা ওয়াশরুমে এসে দেখে ওয়াশরুমে কিছুই নেই। কোনো রকমে হাফ ছেড়ে বাঁচে। হঠাৎ আয়নায় চোখ পড়তেই দেখে একটা নারী অবয়ব। ভয়ে লাফিয়ে ওঠে, কিন্তু পেছনে ফিরে দেখে সেখানে কেউ নেই। কিন্তু আয়নায় তাকালে আবারও সেই অশরীরীকে দেখা যায়। মেঘনা লাইট মেরে ভালো করে দেখার চেষ্টা করে। ঠিক তখনই আয়নার কাঁচ ভাঙার শব্দ পেয়ে পেছনে তাকিয়ে দেখে আয়নায় লেখা কুইট অর ডাই, অর্থাৎ ছেড়ে দাও না হলে মরো। ভয় পেয়ে মেঘনা পৃথ্বীকে কল করে বাসায় ডাকে। পৃথ্বীও তড়িঘড়ি করে বের হয়ে যায়। যাওয়ার সময় সবাইকে সতর্ক থাকতে বলে। বাসায় এসে পৃথ্বী মেঘনাকে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। খুঁজতে খুঁজতে রুমের দিকে আসতে গিয়ে দেখে ওয়াশরুমে মেঘনা চুল সামনে দিয়ে ভূতের মতো দাঁড়িয়ে আছে। পৃথ্বী মেঘনার কাছে হাত রাখতেই মেঘনা হাত তুলে আয়নার দিকে ইশারা করে দেখায় তাতে কি লেখা। ঠিক তখনই থানা থেকে কল আসে। পৃথ্বী দৌড়ে আবারও থানায় এসে দেখে অরবিন্দ লাশ ঝুলছে। রেখা পা ধরে কান্না করছে। পৃথ্বীকে দেখে রেখা পৃথ্বীর কাছে এসে বলে, আপনি ওকে মেরেছেন, আমরা চলেই যাচ্ছিলাম, আপনি ওকে এখানে ডেকে এনে মেরে ফেলেছেন। পৃথ্বী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই এক পুলিশ চা এনে পৃথ্বীকে ডাক দেয়। পৃথ্বীর ঘুম ভেঙে যায়, অর্থাৎ এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। চা হাতে নিয়ে পৃথ্বী অরবিন্দর কাছে এসে দেখে তারা আরামে ঘুমাচ্ছে। সকাল হয়ে যায়। পৃথ্বী বাড়ি ফিরে আসে। কলিং বেল দিলে মেঘনা এসে দরজা খোলে। ভেতরে ঢুকে জুতা খোলার সময় মেঘনা জিজ্ঞেস করে, অরবিন্দ আর রেখা কেমন আছে? পৃথ্বী বলে, ভালোই আছে। এই খুন যদি কোনো আত্মা করে থাকে তাহলে কাল রাতেই আত্মার আসা উচিত ছিল, কিন্তু এমন হয়নি। আমরা সারা রাত পাহারা দিয়েছি। মেঘনা বলে, ভূত টুত বলতে কিছুই নেই, আমি তো আগেই বলেছি। পৃথ্বী বলে, হ্যাঁ, কিন্তু কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। মেঘনাকে সব বলে মেঘনা একটা হাসি দিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে নাও। পৃথ্বী ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। তোয়ালে ঝুলিয়ে ব্রাশ করতে আয়নার সামনে গেলেই দেখে তার স্বপ্নের মতো বাস্তবেই আয়নায় লেখা উঠেছে। মেঘনাকে ডাক দিলে মেঘনা এসে এসব দেখে হতবম্ব হয়ে যায়। বাগানে বসে দুজনে বেশ চিন্তায় পড়ে যায়। পৃথ্বী বলে, এসব তো স্বাভাবিক মনে হচ্ছে না। মেঘনা বলে, আমারও না। তুমি স্বপ্নে যা দেখেছো সেটা বাস্তবে হচ্ছে, এটা বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারবে না। আমার তো ভয় করছে। পৃথ্বী সাহস দিয়ে বলে, চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমি থানায় যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো, আর তুমি ভুলেও ওই ওয়াশরুম খুলবে না। পৃথ্বী থানায় এসে সারা রাত থানায় ভাবে অরবিন্দ এবং রেখাকে রাখার জন্য ক্ষমা চেয়ে নেয়। রেখা বলে, সমস্যা নেই, আপনি আমাদের ভালোর জন্য তো রেখেছিলেন। পৃথ্বী তাদের বিদায় দিয়ে ভিতরে চলে আসে। অরবিন্দ এবং রেখা তাদের গাড়িতে উঠে, কিন্তু গাড়ি স্টার্ট হয় না। দূর থেকে এসব দেখে ড্রাইভার কুমার এবং অনন্ত গাড়ির কাছে এসে বলে, ব্যাটারি ডাউন হয়ে গেছে হয়তো, আমরা ধাক্কা দিচ্ছি, দেখেন স্টার্ট হয় কিনা। অরবিন্দ বলে, আমি ধাক্কা দিচ্ছি, আপনার স্টার্ট করেন। কথা মতো কুমার গাড়ি স্টার্ট দেয়, আর অরবিন্দ সামনে থেকে পেছনের দিকে ধাক্কা মারে। গাড়ি স্টার্টও হয়। অরবিন্দ ভীষণ খুশি হয়ে যায় যে গাড়ি ঠিক হয়ে গেছে, কিন্তু হঠাৎ গাড়ি প্রচুর স্পিডে সামনে এসে অরবিন্দকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে চাপা দেয়। সাথে সাথে অরবিন্দর মুখ থেকে গলগলিয়ে রক্ত বের হয়। অরবিন্দ কিভাবে দেখে রেখা আর সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। সবাই দৌড়ে পৃথ্বীকে ডেকে নিয়ে আসে। পৃথ্বী বাইরে এসে কুমারকে গাড়ি পেছনে নিতে বলে, কিন্তু কুমার বেহুশ হয়ে স্টিয়ারিং এর উপর পড়ে আছে। পৃথ্বীর বারবার ডাকার পরও কুমার পৃথ্বীর দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে শয়তানি হাসি দিতে থাকে। পৃথ্বী অবাক হয়ে তাকিয়ে থাকে। তাহলে কি সত্যি এসব বিজয়ের আত্মা করছে? তাহলে ওই নারী অবয়বের আত্মার রহস্য কি? অরবিন্দের মৃত্যুর খবর ব্রেকিং নিউজ হয়ে যায়। এক রিপোর্টার বলে, বিজয় কুমার আত্মহত্যা করে এখন আত্মা হয়ে এসে সবাইকে মারছে। থানায় ঘটে যাওয়া এই ঘটনার দায় কে নিবে? ইন্সপেক্টর পৃথ্বীকে প্রশ্ন করা হলে সে দায়সারা জবাব দেয়, রক্ষকে যদি এমন হয় তাহলে আমরা কোথায় নিরাপদ? মেঘনা বাসায় বসে সব খবর দেখছিল। ঠিক তখনই পৃথ্বী বাসায় ফিরে লিভিং রুমে ঢুকেই বিজয়ের ছবিতে ঘুষি মেরে কাঁচ
কাঁচ ভেঙে তার হাত কেটে ফেলে। পৃথ্বী রেগে বলে সবকিছুর জন্য তুমিই দায়ী। মেঘনা পৃথ্বীকে শান্ত করিয়ে সোফায় বসিয়ে ফার্স্ট এইড করে দেয়। পৃথ্বী রাগে বিজয়ের ছবির দিকে এক নজরে দেখতে দেখতে বলে আমি কিভাবে এসিপি স্যারকে বলবো আমার ভাই আত্মা হয়ে সবাইকে মারছে। মেঘনা বলে তুমি তাকে বুঝিয়ে বলো, সে বুঝবে, চিন্তা করো না। পৃথ্বী বিজয়ের ছবি দেখে রাগে ফুঁসতে থাকে। পৃথ্বী মেঘনাকে নিয়ে পাহাড়ের উপর এসিপি এবং ডিএসপি সাথে দেখা করতে আসে। এসপি ডিএসপি কে বলে এতে পৃথ্বীর কোনো দোষ নেই, গাড়ি হঠাৎ চালু হয়ে গিয়ে অরবিন্দের উপরে উঠে যায়। ওই ড্রাইভার আমাদের এখানে 25 বছর ধরে আছে, তার এমন ভুল করার কথা না। ডিএসপি পৃথ্বীকে বলে তুমি জয়েন করার পর এটা 3 নম্বর মার্ডার কেস, আমরা এই কেস সিআইডি কে হ্যান্ড ওভার করতে চাচ্ছি, তোমার কি মত? পৃথ্বী বলে আপনি যদি কিছু মনে না করেন তাহলে মেঘনা আপনাকে কিছু বলতে চায়। মেঘনা বলে আজকের যুগেও অনেকেই ভূত বিশ্বাস করে, কিন্তু গবেষকরা সায়েন্টিফিক প্রমাণ ছাড়া বিশ্বাস করতে চায় না। তারা রুহু নেগেটিভ আত্মা নিয়ে গবেষণা করছে। একজন সাইকিয়াট্রিস্ট হিসাবে আমার এটা বলা উচিত না, কিন্তু মনে হচ্ছে আমাদের এখন তান্ত্রিক ডাকা উচিত, অন্তত একটা সিদ্ধান্ত তো আসতে পারবো। এসপি বলে তুমি ঠিক বলেছো, আমি আগেও পৃথ্বীকে বলেছিলাম কিন্তু পৃথ্বী রাজি হয়েছিল না, আমি একজনকে চিনি তাকেই বলবো। পৃথ্বী বলে স্যার তারা দরকার হবে না, আমি এমন একজনকে চিনি যাকে সকল আত্মার বাপ বলা হয়, জোসেফ ফার্নান্ডেস, যাকে দেখে শয়তান আর সকল আত্মা পালিয়ে যায়। পৃথ্বীর কথা মতো ফাদার ফার্নান্ডেসকে ডাকা হয়। ফাদার রাতের দিকে অ্যান্থনির গেস্ট হাউসে আসে। সেখানে ডিএসপি, পৃথ্বী, মেঘনা আর আরো কিছু পুলিশ অপেক্ষা করছিল। হাতে ক্রুশ নিয়ে ফাদার গাড়ি থেকে নেমে পৃথ্বীর কাছে এসে জিজ্ঞেস করে ভেতরে কি কেউ আছে? মেঘনা বলে না। ফাদার বলে ভালোই হয়েছে, তোমরা 3 জন আমার সাথে চলো আর বাকিরা বাইরে থাকো, যদি কোনো শব্দ পাও তাহলে কেউ ভিতরে আসবে না, আমি আবারও বলছি কেউ ভিতরে আসবে না। ফাদার মেঘনা আর পৃথ্বীকে নিয়ে গেস্ট হাউসে প্রবেশ করে। গেস্ট হাউসের লাইট টিম টিম করে নিভে যায়। ফাদার ক্রুশ এগিয়ে দিয়ে চোখ বন্ধ করে কিছু একটা দেখতে পায়। পৃথ্বী টর্চ চালিয়ে ফাদারের কাছে এসে সামনের রুমটা দেখিয়ে দেয়। ফাদার পৃথ্বী থেকে টর্চ নিয়ে বলে তুমি এখানে থাকো, আমি একাই যাবো। পৃথ্বীর সাথে যেতে চাইলেও ফাদার না করে দেয়। এরপর ফাদার একাই রুমের দিকে এগোয়। এদিকে বাইরে অপেক্ষা করতে করতে পুলিশরা ক্লান্ত। একজন ডিএসপি কে বলে অনেকক্ষণ হয়ে গেছে, ভেতরে কি হচ্ছে খবর নেন। ডিএসপি ওয়াকি টকি দিয়ে পৃথ্বীকে জিজ্ঞেস করে কি হচ্ছে। পৃথ্বী জানায় ফাদার একাই রুমে গেছে। ডিএসপি বলে তোমার মাথা ঠিক আছে তো, ওনাকে একা কেন পাঠিয়েছো? তার যদি কিছু হয়ে যায় আমরা ফেসে যাব, তাড়াতাড়ি যাও। মেঘনা বলে কিন্তু সে তোমাদেরকে ভেতরে যেতে মানা করেছে। পৃথ্বী বলে জানি, কিন্তু ডিএসপি স্যার যেহেতু বলেছে যেতেই হবে, চলো। এরপর দুজনের ভেতরে গিয়ে দেখে ফাদার জানালার সামনে চেয়ারে হাতে ক্রুশ ধরে বসে আছে। পৃথ্বী ফাদারের কাছে আসলে ফাদার পৃথ্বীর দিকে হুট করে ফিরে তাকায়। ভয়ে মেঘনা পৃথ্বীর পেছনে গিয়ে লুকায়। ফাদার ভারী কণ্ঠে বলে মানা করেছি না তোমাদেরকে এই রুমে আসতে, কেন এসেছো? গল্প চলে আসে বেশ কিছুক্ষণ পরে। ফাদার রেগে গেস্ট হাউস থেকে বেরিয়ে আসছে। ডিএসপি জিজ্ঞেস করে কি হলো, কোনো ভূত পেলেন? ফাদার বলে না, এখানে কোনো ভূত নেই, কাল কথা হবে বলেই হাঁটা দেয়। ডিএসপি মেঘনাকে বলে সে তো বললো এখানে কিছু নেই। মেঘনা বলে আমরাও বুঝতে পারছি না। পৃথ্বী বলে দেখা যাক কাল কি বলে। পরের দিন সকালে মেঘনার ঘুম ভাঙলে দেখে পাশে পৃথ্বী নেই। উঠে বাসার সমস্ত জায়গায় চেক করে কিন্তু কোথাও পৃথ্বীকে খুঁজে পায় না। তাই পৃথ্বীকে কল দেয় কিন্তু পৃথ্বীও কল রিসিভ করে না। প্রচুর চিন্তায় মেঘনা পৃথ্বীর খবর নেওয়ার জন্য অনন্তকে কল দেয়, কিন্তু অনন্ত বলে সে কিছুই জানে না। মেঘনা অনন্তকে খোঁজ নিয়ে জানাতে বলে। কল কাটার সাথে সাথেই পৃথ্বী কল ব্যাক করে। মেঘনা কল রিসিভ করে পৃথ্বীকে ঝাই দিয়ে বলে আমাকে না বলে তুমি কোথায় গিয়েছো? আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। পৃথ্বী বলে একটা আর্জেন্ট কল এসেছিল তাই আমার বেরিয়ে আসতে হয়েছে। ফাদার জোসেফ ফার্নান্দেস আত্মহত্যা করেছে। এটা শুনে মেঘনার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়। দাঁড়িয়ে থাকতে না পেরে সাথে সাথেই চেয়ারে বসে পড়ে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। অনেক রাত হয়ে গেছে। চেয়ার টেবিলে বসে মেঘনা এসব চিন্তায় অস্থির হয়ে আছে। ঠিক তখনই পৃথ্বীর হাতে একটা ফাইল এনে মেঘনার পাশে বসলে মেঘনা পৃথ্বীকে বলে তুমি এই কেস ছেড়ে দাও, আমরা বেঙ্গালুরু চলে যাব। পৃথ্বী বলে কি বলছো এসব? মেঘনা বলে আমার অনেক ভয় করছে। প্রথমে চরণ, অর্চনা, গণেশ, মঞ্জুনাথ, অরবিন্দ আর এখন জোসেফ, এরপর কি? তোমার যদি কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না, চলো আমরা বেঙ্গালুরু চলে যাই। পৃথ্বী সান্ত্বনা দিয়ে বলে তুমি সব চিন্তা করো না, কিছু হবে না। জোসেফের মৃত্যুতে আমি একটা ক্লু পেয়েছি। সেই ক্লু অনুযায়ী আমি এক জায়গায় গিয়েছিলাম। সেটা ছিল একটা পরিত্যক্ত স্টোর রুম। লাইট জ্বালিয়ে ভেতরে গিয়ে দেখি সারি সারি অসংখ্য ফাইল রাখা। সামনের দেওয়ালে হাজারো মানুষের ছবি ঝুলানো। সেখানে কালো রঙের একটা ব্রিফকেস পাই। ব্রিফকেসে কিছু কাপড় পাই। এরপর একটা ছবি দেখি, 3টা মহিলার ছবি, যার 3 নম্বরে তুমি আছো আর মাঝে নীলাম্মা। পৃথ্বী মেঘনাকে সে ছবি দেখালে মেঘনা জিজ্ঞেস করে এগুলো কি? পৃথ্বী বলে এটা তো আমার জিজ্ঞেস করা উচিত, এগুলো কি? এই সব কিছু তোমার সাথে জড়িত। মেঘনা বলে জোসেফের মৃত্যুর সাথে সাথে তোমার মাথা খারাপ হয়ে গেছে, কিসব ফালতু কথা বলছো? পৃথ্বী বলে আমার না, মাথা তোমার খারাপ হয়ে গেছে। মেঘনা বিরক্ত হয়ে বলে চুপ করো, ফাদার কি তার মৃত্যুর আগে বলেছে এসব আমি করেছি? তুমি আমার উপর সন্দেহ কেন করছো? পৃথ্বী বলে ফাদার মারা যায়নি। আর ঠিক তখনই ফাদার পৃথ্বীর বাসায় আসে। ফাদার মেঘনার কাছে গিয়ে বলে
হ্যালো, আমি কোনো ফাদার কিংবা তান্ত্রিক না, আমি একজন সাইকিয়াট্রিস্ট, আমার নাম ডক্টর রঞ্জন। মেঘনার পৃথ্বীকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে। পৃথ্বী বলে তোমাকে সবকিছু বলবো, আগে তোমার ফোন দাও। মেঘনা বলে ঠিক আছে নাও, আমার ফোনে কিছুই নেই। পৃথ্বী বলে এইটা না, যেটা তুমি আমার অগোচরে ব্যবহার করো সেইটা। মেঘনা বলে আমার কাছে আর কোনো ফোন নেই। পৃথ্বী বলে ও আচ্ছা, তাহলে আমি যখন বলেছিলাম জোসেফ মারা গেছে তুমি নীলাম্মাকে কেন কল দিয়েছিলে? মেঘনা অবাক হয়ে জিজ্ঞেস করে নীলাম্মাকে? আমি এই নামের কাউকে চিনি না। পৃথ্বী বলে তাহলে তুমি ব্যাংক থেকে 5 লাখ টাকা কেন উঠিয়েছো? মেঘনা বিরক্ত হয়ে বলে আমি কোনো টাকা উঠাইনি, তুমি অযথাই আমার পর সন্দেহ করছো। পৃথ্বী হেসে বলে এত কিছুর পরও তুমি বেশ ভালোই সেলফ ডিফেন্স করছো। জানো আমি তোমার আসল রূপ সম্পর্কে কিভাবে জানতে পেরেছি? তাহলে শোনো, থানায় অরবিন্দ এবং রেখাকে নিরাপদে রেখে এসেছিলাম, কিন্তু সকালে ওই ঘটনায় অরবিন্দর মৃত্যু হয়। বাসায় এসে দেখি আমার স্বপ্ন সত্যি হয়েছে। আমি তো বিশ্বাসই করে নিয়েছিলাম এসব আমার ভাইয়ের ভূত করছে, কিন্তু পুলিশ অফিসার হিসাবে আমার মনে একটা খটকা লেগেই থাকে। তাই থানায় গিয়ে গতকালকের সমস্ত ফুটেজ খুব ভালো করে দেখি। বাইরে অনেক গাড়ি দাঁড় করানো ছিল, এজন্য কুমারকে সব গাড়ি সরিয়ে রাখতে বলেছিলাম। ক্যামেরায় দেখি কুমার যখন অরবিন্দর গাড়ি সাইডে পার্ক করছিল তখন সে ইচ্ছা করেই গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখে, যেন গাড়ির ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। প্ল্যান মতো সকালবেলা সেটাই হয়। ইচ্ছা করে কুমার অরবিন্দর উপর গাড়ি চালায় আর এমন ভাব দেখায় যেন তার উপর কোনো আত্মা ভর করেছে। অনলাইনে জুয়া খেলে কুমার অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। তুমি এটা জানতে পেরে তাকে অরবিন্দকে মারার জন্য 5 লাখ টাকা দাও। কুমার সেটাও স্বীকার করেছে। তুমি আমার স্ত্রী, তাই কুমার তোমার অফারে রাজি হয়ে যায়। পৃথ্বী মেঘনার ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে বলে এই যে প্রমাণ যে তুমি 5 লাখ টাকা উঠিয়েছো। 80 দিন থানা থেকে এসে আমি তোমাকে আমার স্বপ্নের কথা বলেছিলাম, তাই আমি যখন ড্রেস চেঞ্জ করতে যাই তখন তুমি আয়নায় গিয়ে অমনটা লিখে আসো আর আমাকে বিশ্বাস করাও আসলেই ভূত আছে। তুমি আমাকে বাধ্য করিয়েছো তান্ত্রিক ডাকতে। তুমি ভেবেছিলে তান্ত্রিকরা লোভী হয়, তাই তারা ভূত প্রেত না থাকা সত্ত্বেও আমাদেরকে বলবে ওখানে ভূত আছে। যাই হোক, আমি প্রফেসর রঞ্জনকে নিয়ে আসি, যে পুলিশ ট্রেনিং এর সময় আমাদেরকে সাইকোলজির বিষয় পড়িয়েছিল। তুমি সবসময় আমার কাছে জিজ্ঞেস করতে আমি নেক্সট কাকে ইনভেস্টিগেট করব। সেটা জেনে তুমি গেস্ট হাউসের গোপালাকে কল করে জিজ্ঞেস করতে ওই নামে কোনো এন্ট্রি আছে কিনা, আর সেটা চেক করে তোমাকে বলে দিত। যদি ওই নামে কেউ থাকে তাহলে তুমি কখনোই আমার সাথে কোনো ইনভেস্টিগেশনে যেতে না, বিভিন্ন বাহানা বানাতে, যেমন অর্চনার বাসায় যাওয়ার দিন বানিয়েছিলে, কারণ অর্চনা তোমাকে চিনে ফেলতো। কিন্তু যখন মঞ্জুনাথকে ধরতে গিয়েছিলাম তখন আমার সাথে ছিলে। ওই দিন তুমি সাইডে গিয়ে মঞ্জুনাথকে কল করে জানিয়ে দিয়েছিলে যে তোমরা ধরা পড়ে গেছো, পুলিশ মঞ্জুকে ধরতে যাচ্ছে। মঞ্জু ভয় পেয়ে যায়। তুমি মঞ্জুকে বলেছিলে তোমার কথা শুনতে, না হলে আত্মহত্যা করতে। সহজ সরল মঞ্জু গ্রেফতার হওয়ার ভয়ে নিজের জীবন দেওয়াকে বেশি সহজ মনে করে, তাই সে ফাঁসিতে ঝুলে যায় আর তুমি বেঁচে যাও। অর্চনার পোস্টমর্টম রিপোর্টে যখন উল্লেখ করা হয় সে প্রেগনেন্ট ছিল, তখন অনন্তের সন্দেহ হয় এই সব একই প্যাটার্নের কেস, আর তুমি ঘাবড়ে যাও। তখনই আমার প্রথম তোমার পর সন্দেহ জাগে। কেসের মোড় ঘোরাতে তুমি আমাকে শুধু মেয়েদের পোস্টমর্টম রিপোর্ট দেখতে বলো, যেন আমি অন্য কোনো কিছু বুঝতে না পারি, কারণ এই মহিলাদের মৃত্যুর সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না। তাই মহিলাদের মৃত্যু নিয়ে তোমার বিন্দুমাত্র মাথা ব্যথাও ছিল না। এখন আমার কাছে সব মৃত্যুর রিপোর্ট আছে, আর তাদের মৃত্যুর কারণ শুধু আত্মহত্যা না, বরং তাদের শরীরে এলএসটিও পাওয়া গেছে। আর এই এলএসটির কারণে স্বাভাবিক মানুষের চেতনা লোপ পায়, তারা সহজেই ঘাবড়ে যায়, আজব জিনিস ইমাজিন করতে থাকে। আর তুমি তাদেরকে এলএসটি কেন প্রেসক্রাইব করতে? মেঘনা হঠাৎই প্রচুর রেগে দাঁত কিটমিট করে বলে আমি কাউকে এলএসটি দেইনি। পৃথ্বী বলে তুমিই দিয়েছো, কারণ সবাই তোমার পেশেন্ট ছিল। মেঘনা বলে আমি এদের কাউকে চিনি না, কিন্তু পৃথ্বী জোর দিয়ে বলে সবাইকে তুমিই মেরেছো, আমার ভাইকেও তুমিই মেরেছো। মেঘনা রেগে গিয়ে পৃথ্বীকে ধাক্কা মেরে দেওয়ালে ঠেকিয়ে বলে হ্যাঁ মেরেছি, সবাইকে মেরেছি, তোকেও মারবো। বলেই পাশ থেকে একটা চাকু হাতে নিয়ে পৃথ্বীকে মারতে গেলেই পৃথ্বী মেঘনাকে একটা চড় দেয়, ফলে মেঘনা নিচে পড়ে যায়। ডক্টর রঞ্জন এসে মেঘনাকে ধরলে মেঘনা ছটফট করতে থাকে। পৃথ্বীও মেঘনাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ডক্টর রঞ্জন বলে তুমি বাইরে যাও, ওকে আমি সামনে নিব। ডক্টরের কথা মতো পৃথ্বী বাইরে এসে দাঁড়ায়। এদিকে ডক্টর মেঘনাকে সোফায় বসিয়ে শান্ত করিয়ে বলে তোমার মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলো, তোমার ব্রেইনকে আরাম দাও। মেঘনা শান্ত হলে ডক্টর একটা পেন্ডুলাম বের করে মেঘনার সামনে ধরে তাকে হিপনোটাইজ করার চেষ্টা করে। মেঘনা হিপনোটাইজ হয়ে গেলে ডক্টর সব তথ্য জেনে নেয়। বেশ কিছুক্ষণ পরে বাইরে আসলে পৃথ্বী জিজ্ঞেস করে মেঘনা কেমন আছে, ওর কি হয়েছে, ও এমন কেন করছে? ডক্টর বলে মেঘনা এখন ভালো আছে। আসলে মেঘনা মানসিক সমস্যায় ভুগছে, ওর সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, আর এটাকে পোস্ট ট্রমাটিক এমবিটারমেন্ট ডিসঅর্ডার বলে। মানুষের দৈনন্দিন জীবন যখন তিক্ততায় ভরে যায় তখন এমন ডিসঅর্ডার দেখা যায়। পৃথ্বী বলে কিন্তু আমি তো ওকে অনেক যত্নে আর ভালোবাসায় রেখেছি। ডক্টর বলে তুমি শুধু তোমার স্ত্রী মেঘনাকেই চেনো, কিন্তু তার ছোটবেলার সম্পর্কে তুমি কিছুই জানো না। ওর জন্মই হয়েছিল একটা তিক্ত পরিবেশে। মেঘনা জন্মের সময় হাসপাতালে তার বাবা বেশ হাসি খুশি ভাবেই সদ্য জন্ম নেওয়া সন্তানকে দেখতে আসে, কিন্তু যখন দেখে মেয়ে হয়েছে সাথে সাথেই তার মুখ কালো হয়ে যায়। মেঘনার মাকে
মেঘনাকে তাচ্ছিল্য করে বলে, একে রাস্তায় রেখে আয়, কোনো কুকুর খেয়ে নিবে। মেঘনার মা বলে, এই কেমন কথা বলছো, ও আমাদের সন্তান। মেঘনার বাবা বলে, 5টা মেয়ে জন্ম দিয়েছিস, একটা তো ছেলে সন্তান দিতে পারতি, অলক্ষী কোথাকার। বলেই মেঘনার বাবা হাসপাতাল থেকে হাঁটা দেয়। বেশ কয়েক বছর পর রামানা মানে মেঘনার বাবা কাঠগুড়া করছিল। ঠিক তখনই গ্রামের এক লোক এসে বলে, কাল আমার ছেলের নামকরণ করা হবে, তুমি তোমার স্ত্রী এবং 5 মেয়ে নিয়ে খেতে এসো। রামানা রেগে তাকে তাড়িয়ে দেয়। এরপর ভিতরে এসে দরজা লাগিয়ে রাগে মেঘনার মাকে মারতে থাকে। বাইরে থেকে মেঘনার বোনরা বাবাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা তো ছোট মানুষ, কি বা করবে। এই বিষয়টা ছোটবেলা থেকেই মেঘনার মাথায় অনেক আঘাত করত। একদিন এমন এক ঘটনা ঘটে যা সেই রাগকে প্রতিশোধে পরিণত করে। কাপড় কাচার সময় মেঘনার মা বলে, 4 সন্তানকে তো পড়ালেখা করতে পারবো না, মেঘনাকেই পড়াবো। পাশ থেকে মেঘনার দাদি খোটা দিয়ে বলে, তোর বাপ কি অঢেল টাকা দিয়েছিল যে মেয়েকে পড়াতে চাস? মেঘনার মাও কড়া জবাব দিয়ে বলে, আমার বাপ দিবে কেন, মেঘনার বাপ দিবে। রামানা রেগে গিয়ে বলে, আমার মায়ের মুখে তর্ক করিস, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। বলেই উঠে গিয়ে মেঘনার মাকে মারতে থাকে। মেয়েরা আটকাতে গেলে তাদেরকেও ধাক্কা মারে। রেগে মেঘনার মা বলে, তোমার সাহস তো কম না, মেয়েদের গায়ে হাত দিচ্ছ। রামানা বলে, ওটা ওদের দোষ না, এটা তোর দোষ, তুই একটা ছেলের সন্তানকে জন্ম দিতে পারিসনি। মেঘনার মা বলে, দোষ আমার না, দোষ তোমার, তোমার যোগ্যতা নেই একটা ছেলের সন্তান জন্ম দেওয়ার। রামানা আরো রেগে গিয়ে একটা কাঠের গুড়ি দিয়ে মেঘনার মাকে জানে মারতেই যাবে, ঠিক তখনই মেঘনা এসে বটি দিয়ে রামানাকে এক কোপে শেষ করে দেয়। রামানা সেখানেই মারা যায়। আর এটাই ছিল মেঘনার প্রথম খুন। মেয়েকে বাঁচানোর জন্য মেঘনার মা জেলে চলে যায় আর তার আজীবনের জন্য কারাদণ্ড হয়। জেলে দেখা করতে গেলে বাচ্চা মেয়েগুলো কান্না করতে থাকে, সাথে তাদের মাও। মা সান্ত্বনা দিয়ে বলে, কেউ কান্না করবি না, আমি তাড়াতাড়ি তোদের কাছে চলে আসবো। মেঘনা তোকে পড়ালেখা করে ডক্টর হতে হবে, তুই অনেক বড় ডক্টর হবি। বড় মেয়ে আশাকে বলে, মেঘনার পড়ালেখার দায়িত্ব তোর। এভাবেই মেঘনা 4 বোনের সাপোর্টে পড়ালেখা করে ডক্টরি পড়ে। আর সেখানে পৃথিবীর সাথে পরিচয়, তারপর প্রেম। ডক্টর বলে, মেঘনা তোমার ভালোবাসায় বেশ খুশিই ছিল, কিন্তু একটা কল তার জীবন আবারও বদলে দেয়। আর কলটা করেছিল তোমার ভাই বিজয়। বিজয় একদিন মেঘনাকে কল করে বলে, সে তার স্ত্রীর আল্ট্রাসাউন্ড করিয়ে জানতে চায় ছেলে হবে নাকি মেয়ে। মেঘনা জিজ্ঞেস করে, কেন? বিজয় বলে, আগে একটা মেয়ে আছে, এখন যদি আবার মেয়ে হয় আমি সেটা নিতে পারবো না। অনেক জায়গায় জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করবে না। মেঘনা জিজ্ঞেস করে, যদি মেয়ে হয় তাহলে কি করবেন? বিজয় বলে, অ্যাবর্শন করাবো। অ্যাবর্শনের নাম শুনে মেঘনা ছোটবেলার কথা মনে পড়ে যায়। সাথে সাথেই সে আবার ট্রমাতে চলে যায়। বিজয় বারবার কল দিয়ে মেঘনাকে একই কথা বলতো। মেঘনাও বলতো সে এমন কিছুই করবে না আর বিজয়কে অন্য কোথাও টেস্ট করাতেও দিবে না, কিন্তু বিজয় বারবার মেঘনাকে কল করে ডিস্টার্ব করতো। মেঘনা থেকে পুলিশের হুমকিও দিয়েছিল। এরপর বিজয় যখন জানতে পারে চিকামাগলুরুর সৃষ্টি হাসপাতালে অ্যাবর্শন করায়, তখন সেখানে গিয়ে টেস্ট করায় আর রিপোর্ট আসে এবারও মেয়ে হবে। অ্যাবর্শনের কথা জানতে পেরে তোমার ভাবি প্রেমা মেঘনাকে কল দিয়ে এই বাচ্চাকে বাঁচানোর জন্য অনুরোধ করে। তখনই মেঘনার মাথায় বিজয়কে মারার প্ল্যান আসে। মেঘনা প্রেমাকে বলে, আপনাকে এখন স্বামী এবং সন্তানের মধ্যে যে কোনো একজনকে বাঁচতে হবে। প্রেমাও প্রচুর রেগে আর কষ্টে সন্তানকে বেছে নেয়। এরপর তারা অ্যাবর্শনের ডেট পোস্টপোন করে অ্যান্থনি গেস্ট হাউসে ওঠে। রাতে বিজয় ঘুমিয়ে গেলে মেঘনা এসে বিজয়কে ক্লোরোফর্ম দিয়ে ঘুম পাড়ায়। এরপরই বিজয়কে ঘুমন্ত অবস্থায় ফাঁসি দেয়। তোমার ভাবি প্রেমা তোমার বাবাকে গিয়ে বলে, মেয়ে সন্তান হবে জানতে পেরে বিজয় আত্মহত্যা করেছে। সম্মানের ভয়ে তোমার বাবাও পোস্টমর্টম করাতে চায় না। কিছুদিন পরে তোমার ভাবি বিজয়কে মারার অনুশোচনায় নিজেও আত্মহত্যা করে। এটা জানতে পেরে মেঘনা আরো ডিপ্রেশনে চলে যায়। মেঘনার ট্রমা আরো বাড়তে থাকে। সে সিদ্ধান্ত নেয় ওইসব লোকদেরকে সে মেরে ফেলবে যারা মেয়ে সন্তানের জন্য অ্যাবর্শন করাতে চায়। তাই সে ডক্টর প্রিয়াঙ্কা নামক এক ডক্টরের সাথে কথা বলে। সেসব মানুষের ফাইল নেয় যারা অ্যাবর্শন করাতে চায়। এরপর তাদের স্ত্রীকে ডেকে এলএসডি দিয়ে বলতো, এটা আপনাদের স্বামীকে খাওয়াবেন, কারণ তাদের এক প্রকারে মানসিক সমস্যা হয়েছে, এই জন্য তারা বাচ্চা চায় না। 1 মাস তাদের অজান্তে খাওয়াবেন, ঠিক হয়ে যাবে। এলএসডি একবার কেউ সেবন করলে তাদের মধ্যে এংজাইটি শুরু হতো, ডিপ্রেশন, প্যারানয়েড হয়ে যেত, আর একবার ডিপ্রেশনে চলে গেলেই তাদের মৃত্যু হয়। আর এই সব কিছু মেঘনা একা করতে পারতো না, তাই সঙ্গী হিসাবে গোপালায়া এবং নীলাম্মাকে বেছে নেয়। এই নীলাম্মা আর কেউ না, বরং মেঘনার বড় বোন। মেঘনা গোপালায়া এবং নীলাম্মাকে এটা বলে রাজি করায় যে যারা গর্ভাবস্থায় বাচ্চাকে মারতে চায় তারাই আসল খুনি, তাই তারাও মেঘনাকে সাহায্য করত। প্রথমে মেঘনা কল করে হাসপাতালের খবর দিত। অনেকে বিশ্বাস করতো না, আবার অনেকে করতো। যারাই যেত তাদেরকে মাঞ্চুনাথের মাধ্যমে গেস্ট হাউসে পাঠাতো। এরপর নীলাম্মা ভূত হয়ে ভয় দেখাতো। ভয়ে সবাই রাতে পালিয়ে যেত। এরপরই পুরুষরা ছোটখাটো বিষয়ে প্যানিক হয়ে পড়তো। যারা একবার ভূত দেখেছে তারা সবসময় এসব নিয়ে চিন্তা করত। তাদের জন্য 1 মিনিটও একা থাকা সম্ভব না। অনেকে আত্মহত্যা করত, অনেকে বাসা থেকে পালিয়ে যেত। তাদের মিসিং রিপোর্টও করা হয়। ডক্টর বলে, এটাই হয়েছে পৃথ্বী। মেঘনা ভুল করেও সে ঠিক করেছে, অনাগত শিশুদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। যেদিন সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় আমরা সেটাকেই
জন্মদিন হিসাবে সেলিব্রেট করি, কিন্তু বাচ্চার আসল জন্ম তো ভ্রূণ অবস্থাতেই হয়। যারা গর্ভে বাচ্চাদেরকে মারতে চায় তারা আসলেই মানসিক রোগী। এখন তুমি সিদ্ধান্ত নাও, মেঘনাকে পুলিশের ট্রিটমেন্ট দিবে নাকি মেডিকেল ট্রিটমেন্ট। যাও, ওর সাথে কথা বলো। পৃথ্বী চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর পৃথ্বী ভিতরে এসে দেখে মেঘনা সোফায় নেই। মেঘনাকে ডাকতে ডাকতে খেয়াল করে সোফা থেকে রক্তমাখা পায়ের ছাপ অনুসরণ করে পৃথ্বী হাঁটতে হাঁটতে এক রুমে আসে। সামনে তাকিয়ে দেখে মেঘনা চেয়ারে চুপচাপ বসে আছে। পৃথ্বী ডাক দিলেও মেঘনা কোনো জবাব দেয় না। তাই কাছে গিয়ে কাঁধে হাত রাখলেই মেঘনা পৃথ্বীর কোলে ঢলে পড়ে। কিছু বুঝতে না পেরে পৃথ্বী ডক্টরকে ডাক দেয়। ডক্টর এসে দেখে মেঘনার হাতে রক্ত। আসলে কিছুক্ষণ আগে মেঘনা খেয়াল করে তার পা বেয়ে রক্ত পড়ছে, মানে তার মিসক্যারেজ হয়েছে। মেঘনা তার বাচ্চাকে ডাক দেয়, কিন্তু বাচ্চার কোনো নড়াচড়া নেই দেখে মেঘনা বুঝে যায় তার বাচ্চা মারা গেছে। অন্যের বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে মেঘনা নিজের বাচ্চারই ঠিকমতো খেয়াল রাখতে পারেনি। কষ্টের যন্ত্রণায় মেঘনা জোরে জোরে কান্না শুরু করে। এই অবস্থাতেই রুমে হেঁটে এসে পৃথ্বীর জন্য একটা চিঠি লেখে। মেঘনা লিখেছে, প্রিয় পৃথ্বী, আমাকে ক্ষমা করে দিও। আমি ভুল করেছি, কিন্তু এত হত্যা করার পরে আমি নিজেকেও শেষ করে দিলাম। আমি এই মুখ তোমাকে কিভাবে দেখাবো? আমি শুধু কোনো মায়ের গর্ভই বাঁচাইনি, একটা জীবন বাঁচিয়েছি। ওটা শুধু ভ্রূণ না, ওটা একটা প্রাণ। মা হাসলে সেও হাসে, মা খেলে তারও খাওয়া হয়ে যায়, মা ঘুমালে সেও মায়ের সাথে ঘুমায়, মা নিঃশ্বাস নিলে সেও নিঃশ্বাস নেয়। এখন তুমি বলো, এটা কি শুধু একটা গর্ভ, না সেই মায়ের গর্ভে জন্ম নেওয়া একটা বাচ্চা? আমার নিজের উপর গর্ব হয় যে এতগুলো বাচ্চাকে বাঁচাতে পেরেছি, কিন্তু আমি নিজের বাচ্চাকে বাঁচাতে পারলাম না, তাই নিজেকে নিজের বাচ্চার সাথেই শেষ করে দিচ্ছি। আমি পরের জন্মে তোমার মেয়ে হয়ে জন্ম নিব, কারণ আমি জানি তুমি অনেক ভালো বাবা হবে। ইতি, তোমার মেঘনা। এভাবেই মেঘনা প্রচন্ড যন্ত্রণায় মারা যায়। পৃথ্বী মেঘনা এবং তার অনাগত সন্তানকে হারানোর যন্ত্রণায় মেঘনাকে জড়িয়ে কান্না করতে করতে বলে, কেন করলে তুমি এমন? আমি তো সব ঠিক করে দিতাম। গল্প চলে আসে 1 মাস পরে। রাত 12:10। বাসায় বসে পৃথ্বী মন মরা হয়ে ধূমপান করছে। ঠিক তখনই থানা থেকে একটা কল আসে। অপর পাশে পুলিশ জানায় অ্যান্থনি গেস্ট হাউসে একটা খুন হয়েছে। পৃথ্বী চমকে ওঠে, মেঘনা তো মারা গেছে, তাহলে এদেরকে ওই গেস্ট হাউসে পাঠালো কে? মেঘনার আত্মা, নাকি এই সিরিয়াল খুনের রহস্যের কোনো অংশ এখনো জানতে বাকি? আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।